হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যেটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছিল আমাদের ফার্স্ট কাপেল কিউএনএ। এর আগে আমরা কোনদিনও কাপেল কিউএনএ করিনি, এক দুবার লাইভে এসেছিলাম, এসে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করেছিলাম। করেছি কি আগে কোনদিনও কাপেল কিউএনএ? মনে হয় একবার করেছি। আমার মনে হচ্ছে ওটা লাইভে ছিল, মানে কিউএনএ করিনি আলাদা করে বসে। না, করেছিলাম একবার। তাহলে আমি জানি না, তোমরা যদি মানে আগে হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে অনেক 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 কোয়েশ্চেন্স এসছে, এক এক করে আমরা আনসার করা শুরু করব। অলসো আমি আমার ইনস্টাগ্রামেও একটা পোস্ট করেছিলাম যে যেখানে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো যা তোমাদের মনে কোয়েশ্চেন আছে। তো সেখানেও প্রচুর কোয়েশ্চেন এসছে। আগে ইউটিউবের গুলোকে অ্যান্সার করে নিচ্ছি যতগুলো পারছি, তারপর আমরা ইনস্টাগ্রামে মুভ করবো। ওকে, আজকে আমি অনেক অল্প কথা বলবো আর অমিত অনেক বেশি কথা বলবে, এটা আমাকে শিখিয়ে রেখেছে। কারণ আমি আজকাল ব্লগে খুব কম আছি, তো আজ যেহেতু আমি টাইম দিয়েছি স্পেসিফিকলি ফর ব্লগ, তো আমি রিয়াঙ্কাকে বলছি তুই আজকে আমাকে ইন্টারাপ্ট করবি না। রিয়াঙ্কার একটা হ্যাবিট আছে, আমি যখন কথা বলি আমাকে ইন্টারাপ্ট করে। দেখো কথা বলছি ইন্টারাপ্ট করছে। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা সরি, আজকে করব না, একটু এদিকে চলে। একদম পুরো প্রপার ফ্রেমটা আসছে না, একদম প্রপারে আছি। বলো। ঠিক আছে, ওকে, শুরু করছি আমি তাহলে। এটা লিখেছি বিধি বিশ্বাস। নেক্সট কোথায় ট্যুরে যেতে চাও বলো? সব কথা আমাকেই বলতে হবে। হ্যাঁ, এবার তুই বলেছিস, আমি বেশি কথা বলি, তুই বলবি। নেক্সট ট্যুরে কোথাও যেতে চাই না আমি এখন। এই বছরটা আমরা কোনো ট্যুর করতে চাই না স্পেসিফিক্যালি। হ্যাঁ, রিয়াঙ্কা হয়তো পুরী যাবে। রিয়াঙ্কা কেন বলছি, কেন কি আমার যেহেতু এই বছরটা একটু এক্সেসিভলি ওয়ার্ক প্রেশার থাকবে, তো মোস্ট প্রবাবল চান্সেস হয়তো আমি যেতে পারবো না। যদি ম্যানেজ করতে হয় তাহলে অবভিয়াসলি যাবো, আর অবভিয়াসলি আমি গেলে ম্যাঙ্গোকে নিয়েই যাবো। তো শুধু পুরী ইজ অনলি অন দ্য কার্ডস এই বছরের জন্য। বাকি কোথাও ঘুরতে যাবো না। টুকটাক যদি আশেপাশে কোথাও পারি উইকেন্ড গেট হবে তাহলে পারবো, আর নাহলে বাইরে কোনো কিছু প্ল্যান করে যাচ্ছি না। এবারই বলবো। হ্যাঁ, এবার এই বছরে কোনো প্ল্যান নেই। আর পুরী তোমরা সবাই জানো আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হয় বছরে একবার, তো ওটাতে যেতে আমার খুব ভালো লাগে। তো আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। আর সেকেন্ডলি হচ্ছে একটা জিনিস যেটা তোমরা এখন মানে স্পেসিফিক্যালি অন দিস চ্যানেল দেখতে পাবে, সেটা হচ্ছিল আমরা বেশি একটা ট্রাভেল করবো না। বিকজ কেন, সত্যি কথা বল, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোকে ছাড়া আমাদের খুব কষ্ট হয় সত্যি কথা। ম্যাঙ্গোকে ছেড়ে আমরা এখানে মুভি দেখতেই যেতে পারছি না আমরা হলে। আমরা ওয়েট করি কখন সেটা ওটিটিতে আসবে, সে বাড়িতে বসে দেবো। কারণ ওই 4 ঘন্টা বসে ম্যাঙ্গো কি করছে এটা ভাবলেই কষ্ট লেগে যায়। হ্যাঁ, তো ওকে ছাড়া ট্রিপে যেতে খুব অড লাগে। যে টুকটাক জায়গা ওকে নিয়ে যাওয়া যায় সেগুলো তো আশেপাশে করতেই পারি। আদার দেন দ্যাট আমরা মানে খুব অল্প ট্রিপে এবার থেকে, মানে পুরো জীবনের তরেই আমরা খুব অল্প ট্রিপে যাব। বছরে একটা কি দুটো ট্রিপে যাওয়ার প্ল্যান করতে পারি, তার বেশি ট্রাভেল ব্লগ তোমরা দেখতে পাবে না। আর যদি এরকম হয় যে অমিত ওর বন্ধুদের সাথে কোথাও যাচ্ছে, আমি ম্যাঙ্গোর কাছে যাচ্ছি, দ্যাট ইজ ফাইন। বা আমি যাচ্ছি, ও আছে, দ্যাট ইজ অলসো ফাইন। বা দুজনে একসাথে যাওয়াটা আমাদের একদমই ইচ্ছা করে না। বছরে একবার কি ম্যাক্সিমাম দুবার হয়তো আমরা ম্যাঙ্গোকে বাড়িতে রেখে বেরাবো, আদারওয়াইজ আমরা বেরাবো না। অলসো আমরা খুব একটা ট্রাভেল এনজয় করি না এখন, আর খুব হেকটিক ফিল হয়। অলসো বলাটা বন্ধ করে তুমি নেক্সট কমেন্ট পড়ো এবার। ওকে, তোমরা কত বছর ধরে রিলেশনশিপে ছিলে? আর রিলেশনশিপে থাকলে তো শিওর আপস অ্যান্ড ডাউনস, ঝগড়া থাকেই। এটা সার্ভাইভ করে কিভাবে আবার একসাথে থাকলে বলো? আমরা রিলেশনশিপে কত বছর ছিলাম না, এখনো আছি তো 14 বছর। এই বছর ডিসেম্বরে 14 বছর হবে আই থিংক। 14 ইয়ার্স হচ্ছে এখন। তো আপস অ্যান্ড ডাউনস কি, আপস অ্যান্ড ডাউনস মানে বিশাল আপস অ্যান্ড বিশাল ডাউনস হয়েছে। আপসের থেকে বেশি ডাউনসই হয়। আমার পার্সোনালি মনে হয় যে কোনো রিলেশনশিপের স্টার্টিং 1.5 ইয়ার্স বা 2 ইয়ার্স খুব হানিমুন ফেজ থাকে একটা, তখন সবাই সবকিছু ভালো লাগে। বাট দ্য মেইন চ্যালেঞ্জ কামস আফটার 2 ইয়ার্স, যখন অ্যাকচুয়ালি সব দুজনকে জানা হয়ে যায়। অলমোস্ট 90% জানে এ কিরকম, আমি আবার এ কিরকম। তারপর হচ্ছে হাউ টু ক্লিং অন টু দ্য পার্সন। তো প্রবলেম সবারই হয়, আমাদেরও হয়েছিল, আমরা নর্মাল পার্সন। শুধু প্রবলেমস না, খুব এক্সেসিভ প্রবলেমস হয়েছিল। বাট সামহাও মারামারি করে ঝড়াঝাটি করে তারপর ওটাকে ম্যানেজ করে চালিয়ে এসেছি, দেখি এটা হয়েছে। তো ওরকম ভাবেই চলেছে, আর কিছুই না। আই ফিল কি ভাঙতে এরকম তুলিতে তুমি চাইলে আজকেও ভেঙে দিতে পারো, টাং এরকম ভাবে ভেঙে যায়। বাট ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট। অ্যান্ড তোমরা যদি সেই এক্সট্রা এফার্টটা দাও দেন ধরে রাখতে পারবে, যদি দুজনই চায়। তো একজনের দ্বারা তো সেটা পসিবল না। বাট হ্যাঁ, ইট টেক্স লট অফ এফার্ট। আমাদের মানে কলেজ লাইফ বা স্কুল লাইফ থেকে অনেকেই তখন কাপেল ছিল, বাট আই থিঙ্ক দুজনই তারপর ওইটাকে মানে ঝগড়াঝাটির পরেও ধরে রেখেছে। সো হ্যাঁ, অনেক অনেক এফার্ট দিতে হবে, আর অনেক কি বলে জানো, ইগোকে স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, দেন একসাথে থাকতে পারবে, তাই না? আবার একটা ঝগড়া রিলেটেড কোয়েশ্চেন এসছে, এখনো অবধি তোমাদের মধ্যে সবথেকে বড় ঝগড়া কি নিয়ে হয়েছে বল? তুই তোরটা বল, আমি আমারটা বলছি। এখন অব্দি সবথেকে খুব বড় ঝগড়া কি নিয়ে হয়েছে? ঝগড়া যখন হয়তো খুব বড়ই হয়, তো সবই বড় ঝগড়া। এক্স্যাক্টলি কোনটা খুব বেশি বড় ঝগড়া? দেখো, বড় ঝগড়া আমি বলতে পারি আমাদের মেবি যেটা আমি বললাম 2 to 3 ইয়ার্স রিলেশনশিপের পর একটা ফেজ আছে যখন খুব ডিফিকাল্টি দিয়ে যায়।
তো আমার আর রিয়াঙ্কার ওই সময় যখন ব্রেকআপ ফেসে ছিল তখন খুব একটা বড় ঝামেলা হয়েছিল। তো আমার মনে হয় ওটাই আমার সব থেকে বড় ঝগড়া হয়েছে। তারপর যেসব ঝগড়া আছে সেগুলো নর্মাল রিলেশনশিপ হতেই থাকে, মারামারি হয়, দুজনকে। হ্যাঁ আমরা কিন্তু মানে অ্যাকচুয়ালি 2-2.5 বছর আমরা রিলেশনে ছিলাম, তারপর আমাদের আবার 2 বছর আমরা ব্রেকআপও হয়ে গেছিল, শুধু মাঝখানে পক্ষ থেকে কি করছিস ওইসব ছিল, বাট আমাদের প্রপার একটা ব্রেকআপ ফেজও ছিল, 2 বছর অলমোস্ট আমরা ব্রেকআপ ফেজেই ছিলাম। এটা তোর জন্য সবচেয়ে বড় ঝগড়া, আমি আমারটা বলি। আমি আমারটা সত্যি সত্যি বলছি, আমার সবচেয়ে বড় ঝগড়া হয়েছে হলো ওর সাথে আমার মনে হয় বিয়ের পরে। আমি তো তোমাদেরকে সালটাও বলছি, আই থিঙ্ক 2020 বিয়ে হয়েছিল 2021 ডিসেম্বরে। আমার লাইফে সবচেয়ে বড় ঝগড়া ওর সাথে হয়। আই ওয়াজ লাইক না, দিস ম্যারেজ ইজ নট ওয়ার্কিং, আমি ওর সাথে আর থাকবো না, ও আমাকে বোঝে না, ও আমাকে ভালোবাসে না, আমাকে রেসপেক্ট করে না, আই কান্ট গিভ এনি মোর। আমি অনেক হ্যাঁ এরম ভাবে আছি, বাট হি ডাজেন্ট ইভেন কেয়ার অ্যান্ড হি ডাজেন্ট ইভেন রেসপেক্ট। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি ছিলাম, অমিত ছিল, আর কে ছিল অমিত বল, শুভম ছিল, হ্যাঁ আমরা 3 জন ছিলাম। দিদি শান্ত হয়ে যাও, না শুভম থাকবো না, এরকম ভাবে খুব মানে বাড়াবাড়ি অব্দি ঝগড়া হয়ে গেছিল। অ্যান্ড আই ওয়াজ লাইক ফাইন, আই এম লিভিং বলে আমি চলেও গেছিলাম। তারপরে কি হয়েছে, তারপর পরের দিন আবার সব ঠিক হয়ে গেছে, তারপর সকালবেলা আবার চলে এসেছি। বাট হ্যাঁ, দ্যাট ওয়াজ দি লোয়েস্ট মানে আমার জন্য রিলেশনশিপে। অ্যান্ড দেন ইভেনচুয়ালি আবার ও আর আমি ওয়ার্ক করেছি। বললাম না ভাঙতে এরম লাগে, বাট ওই ধরে রাখতেই হবে, না আই উইল নট লেট গো। ইফ ইউ আর ট্রুলি ইন লাভ ইউ উইল নট লেট গো আনটিল অ্যান্ড আনলেস খুব টক্সিক হয়ে যায় বা কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, সেসব তো অন্য বিষয়, ওইসব বলছি না। বাট হ্যাঁ, ধরে রাখাটা খুব ডিফিকাল্ট গো, বাট ধরে রাখলে ভালো থাকবে, তাই তো? তুই ভালো আছিস? ওই সাইন দেখি তোমার কোনো লাভ নেই, বল উৎকুতাকারের। আচ্ছা, কোথায় গেল? হু ইজ মোর রোমান্টিক? আমি। সত্যি কথা, নো ডাউট। তোমরা এখনো তুই করে কেন বলো? তোমরা কি বেবি প্ল্যান করছো? যদি বেবি কি সামনাও তোমরা তুই করে বলবে, যদি নাও তাহলে বেবি সামনে কি তোমরা তুই করে বলবে বেবি প্ল্যান কবে? দেখো, বেবি প্ল্যানটা নিয়ে আমি অ্যাড্রেস করবো। আমি রিয়াঙ্কাকে বলেই রেখেছিলাম কালকে, বেবি প্ল্যান ইজ সামথিং উইচ ইজ ভেরি পার্সোনাল। এটা আমার পার্সোনালি মনে হয়, আমার খুবই পার্সোনাল মনে হয় জিনিসটা। এটা সবারই বোঝা উচিত। আবার এটাও ভালো করে বুঝি যে সবার অনেক কিছু জানতে চায় আমাদের ব্যাপারে, এই এত কিছু দেখে নিয়েছে আমাদের লাইফে। এবার নেক্সট ফেজ হচ্ছে বেবি প্ল্যানিং, তো সবাই এক্সপেক্ট করে যে কবে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্য মানে দি কোয়েরি, দি আর্জ, কেন হচ্ছে না। বাট লেট মি টেল ইউ, এটা খুবই একটা পার্সোনাল বিষয় আমার আর রিয়াঙ্কার ব্যাপারে। আমি আগেও বলেছি, আর আমি অ্যাজ আ পার্সন আমি কিছু জিনিস খুবই পার্সোনাল রাখতে প্রেফার করি। আর 2025 থেকে আমি জিনিসপত্রগুলো আরো বেশি পার্সোনাল রাখবো, আমার পার্সোনালগুলো আমি এতটা আর পাবলিক করতে চাইছি না। তো ইট ইজ ভেরি পার্সোনাল ইস্যু। যখন হবে অবভিয়াসলি তোমরা তো জানবে, এমন তো আর হবে না যে যেন আমাদের বেবি প্ল্যান করে মানে বেবি হচ্ছে তোমাদের জানাচ্ছে, প্ল্যানিংটা তো তোমাদের বলবো না। বাট যখন বেবি হবে অবভিয়াসলি তোমরা দেখতে পারবে, এরকম তো কিছু না যে আমরা হাইড আউট করে রাখবো। তো তোমরা দেখতেই পারবে, জানতে পারবে, যখন হবে হয়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি হবে, বাট কবে করছি প্ল্যানিং, কবে হবে, এইসব জিনিস আই এম নট কমফোর্টেবল। আর আমি এটা তো কমফোর্টেবল না যে রিয়াঙ্কা এইসব নিয়ে কিছু ডিসকাশন করুক। আমি কোনো ওকে বন্ডেজ দিচ্ছি না যে তুই বলতে পারবি না, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে বেবি প্ল্যান ইজ সামথিং উইচ ইজ বিটুইন আস। তো আমাদের ডিসাইড করতে হবে, যখন হবে তোমরা দেখেই নেবে ব্লগে। নেক্সট চলো তুই করে কথা বলবি। হ্যাঁ, তুই করে কেন কথা বলি? তুই করে দেখো, আমি বরাবরই না আমাদের রিলেশনশিপটা আমরা দুজনের টিকি এই জন্য রাখতে পারি না। আমি পারবো না, আমি আমাকে দেখছি আমরা দুজন রিলেশনশিপটা এই জন্য ভালোভাবে এখন অব্দি টিকিয়ে রেখেছি। তাছুট কেন কি আমরা দুজনকে না হাজবেন্ড ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে দেখি না। ভেরি অনেস্ট, আমরা এখন সে বন্ধু হিসেবেই দেখি, আর সেই বন্ধু হিসেবেই দেখবো। যদি তুই বলে যদি আমাদের রিলেশনশিপ যদি ভালো থাকে, আর যদি সব কিছু যদি ইকুয়ালি প্রপোর্শনেটলি সব চলে, আর যদি কোনো প্রবলেমস না হয়, তাহলে আমার মনে হয় তুমিতে শিফট করার কোনো মানে আছে। হ্যাঁ, যদি এটা আমার অবভিয়াসলি অ্যারেঞ্জ ম্যারেজ হতো তো অবভিয়াসলি তুমিতেই আসতাম। বাট জাস্ট বিকজ আমি রিয়াঙ্কাকে আগের থেকে চিনি, জানি, আর আমরা দুজন এটাতে কমফোর্টেবল, তো কমফোর্টেবল থাকাটা খুব বড় ব্যাপার, রাদার দেন ফেক করে কিছু একটা করা। তো আমি ফেক করতে পারবো না, নাই রিয়াঙ্কা পারবে, আর আমি চাইও না রিয়াঙ্কা আমাকে তুমি করে বলুক, তাহলে আমার খুব অকওয়ার্ড লাগবে। তাই জন্য তুইটাই সারা জীবন থাকবে। হ্যাঁ, বেবি হলে বেবি সামনেও তুই করেই হবে। তো এরকম ভাবেই আমরা চলবো। আমাদের বাচ্চা কাচ্চারাও জানবে যে মা বাবা বন্ধু ছিল, বন্ধুই আছে, বন্ধু রিলেশনশিপ। তো দ্যাটস ফাইন। মানে দেখো, আমি তো উই ডোন্ট হ্যাভ আ চাইল্ড ইয়েট, বাট আমার এটাই মনে হয় যে বাচ্চা হলেও না মানে দে উইল এনজয় দ্য বন্ড রাদার দেন তুমি বলছো কি করছো ওরকম না। আই থিঙ্ক দে উইল এনজয় দ্য বন্ড। তো দ্যাট ইজ ইট। এটার সাথে একটা সিমিলার কোয়েশ্চেন আছে, সেটা হলো অমিতা, তুমি আজকাল ইনস্টাগ্রামে কিছু পোস্ট করো না কেন? অলসো তুমি কি তোমার কোম্পানি সুইচ করেছো? বলো। ডাকছে না ম্যাঙ্গো?
কি করলো, এটা গান গাইলো? ম্যাঙ্গোকে পাশের রুমে রেখেছি কারণ আমাদের ব্লগ করতে দেবে না, তাই এখন ব্লগ করার জন্য তো না, রিয়াঙ্কা যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, এবার ম্যাঙ্গো আসলে এই স্ট্যান্ডে যে দেখবো আমরা কথা বলছি ওই যে শুকবে, ওটা পড়ে যাবে, এই জন্যই রে। হ্যাঁ, ইনস্টাগ্রাম কেন করছেন? এটা একটা খুব বড় বিষয়, যেটা আমি একটু টাইম নিয়ে বলছি। আজকে আমার কিউএনএ না, আজকে ছিল অমিতের কিউএনএ। হ্যাঁ বল, শুধু ক্যামেরাটা ওখানে একটু মনে রাখ। 2025 থেকে I have taken some strict decisions in my life, যেটা তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক, যারা ব্লগ দেখছো তারা তো বুঝছো, যারা ইনস্টাগ্রাম দেখছো তারা বুঝতে পারছো কি I have taken a step back from all social media. আমি কোনো সোশ্যাল মিডিয়াতে এখন আর অ্যাক্টিভ নেই, আমার প্রোফাইলস আছে আর আমি অ্যাক্টিভ নেই, আমার কোনো অ্যাপস নেই, আমি কিছু তো দেখছিও না, না ফেসবুক আছে, না ইনস্টাগ্রাম আছে, না টুইটার আছে, না স্ন্যাপচ্যাট তো কোনোদিন করি না, অনলি ইউটিউব আছে, জাস্ট বিকজ এডুকেশনাল কন্টেন্ট ওখানে থাকে, সেগুলো আমার দেখতে হয় মাঝে মাঝে, তার জন্য ইউটিউবটাই আছে। আর কি বললো, হ্যাঁ আমি এসব কিছুতেই নেই। কেন নেই? আমি না একটু লেন্দি হবে, আমি বলছি পুরো প্রসেসটা। আমি অ্যাজ আ নর্মাল হিউম্যান, রাইট, মানে আমার তোমার মতনই আমরাও নর্মাল হিউম্যান ছিলাম, বাট সাডেনলি রিয়াঙ্কা ইউটিউব চ্যানেল করার পর একটা পপুলারিটি পায়, ফেম বলবো না, ফেম ইজ দি রং ওয়ার্ড, বাট বলবো যে লোকে চেনে, পপুলারিটি ওরকম ভাবে আছে, রাস্তায় লোকে দেখে বুঝতে পারে যেটা রিয়াঙ্কা, যেটা অমিত দা, সেটাই চিনতে পারে। তো দিস ইজ সামথিং যেটা যে কোনো একটা নর্মাল মানুষের জন্য না খুবই একটা মানে ওভারওয়েলমিং ব্যাপার, যে আমাকে লোকে দেখে চিনছে, খুব ভালো লাগছে, ওয়াও এরকম ব্যাপার, একটা সাডেন লাইফে একটা বুস্ট, একটা ভালো লাইফ আসছে, সবার হয়। তো পিপল জেনারেলি গেটস ক্যারিড অ্যাওয়ে, এটা খুবই ন্যাচারাল। এবার যেহেতু এটা আমি এই লাইনে নেই, তো আমি বরাবরই এটা আইটি লাইনে ছিলাম, তো এটা আই অলসো গট ভেরি মাচ ক্যারিড অ্যাওয়ে। তো আমাদের বিয়ে 1 বছর আগে রিয়াঙ্কা এই চ্যানেলটা স্টার্ট করে, তো আমাদের বিয়ের পর এই জিনিসটা যত বুস্ট হলো, তখনই সব লোকে চেনাশোনা শুরু হলো। তো আমার মতো না পুরো একটা ডিফারেন্ট পার্সোনালিটি হয়ে গেছিলো, যেটা আমি সত্যি বলছি 3 বছর আমি না নিজেকে চিনতে পারতাম না। দ্য অমিত দ্যাট ইউ স ইন দি প্রিভিয়াস ব্লগস ওয়াজ আ ডিফারেন্ট অমিত। এখন যে অমিতকে দেখছো, দিস ইজ দি অ্যাকচুয়াল অমিত, যেটা আমি ছোটবেলার থেকে ছিলাম। আই এম কাম কম্পোজ, আমি প্ল্যান করে চলো, প্রেফারেন্সেস করি, ওটাই আমার লাইফ। বাট সাডেনলি না ওই বুস্ট আর ওই পপুলারিটি বা ওই লোকে দেখে চিনছে, এই জিনিসটা দেখে না আমার মাথা পাগল হয়ে গেছিলো, মানে না পাগলা গেছে, ওরকম পাগলায় গেছিলাম আমি। তো আই ডিডন্ট লাইক দ্যাট, আই অলওয়েজ ওয়ান্টেড টু চেঞ্জ ইট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সোশ্যাল মিডিয়াতে না একটা এমন কিছু যেটা আমার পার্সোনাল, রিয়াঙ্কা ইজ টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? রিয়াঙ্কাকে ধরোই না, এটা রিয়াঙ্কা, যেহেতু রিয়াঙ্কার এভরিথিং প্রফেশন ইজ অনলি সোশ্যাল মিডিয়া রিলেটেড, আশপাশ ঘোরে, তো আমি এই জন্য ওকে এইটাই ধরছি না, এরা পুরোপুরি ডিফারেন্ট, আমি আমাকে বলছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে না আমি দেখতে পাচ্ছিলাম যে পিপল ইনক্লুডিং মাইসেলফ, আমি এমন হয়ে গেছিলাম না যে শুধু সোশ্যাল মিডিয়াতে শুধু জিনিসপত্র করতাম লোককে শো অফ করার জন্য, একদম পুরো ব্ল্যান্ড অনেস্ট আনসার দিয়েছি, শো অফ করতাম আমি, আমার এটা আছে, আজকে আমি এটা যাচ্ছি, আজকে আমি এখানে ওয়াইফের সাথে করছি, আজকে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করছি, আজকে আমি আমার ডগ কিনি এখানে যাচ্ছি, আজকে আমি ফ্রেন্ডসদের সাথে এখানে ঘুরতে যাচ্ছি, আমি আজকে এই জায়গাটায় এসেছি, এখানে আসলাম, এই রেস্টুরেন্টে আসলাম, এই জামা প্যান্ট কিনছি। I didn't like it. That was not me. Somehow ওই সময়টা I used to enjoy it, but suddenly I realized that I was losing my own self. So social media is totally fake and totally fraud kind of thing, যেটা আমার পার্সোনালি মনে হয় মানুষকে চেঞ্জ করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ইজ সামথিং যেটাতে আমাকে খুব ইম্প্যাক্ট করছিল, and I knew it কি যে এই জিনিসটা আমার পুরো পার্সোনালিটি হারিয়ে ফেলেছিলাম। তো যার জন্য I decided 2025 আমার রেজলিউশনই এটা ছিল যে I will quit all social media. No matter what happens, whatever the trend is, লোকে যা বলছে যে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে ওটা হচ্ছে, I will not be bothered. আমি পুরোপুরিভাবে কাট অফ করে দিই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে, কারণ I want to be myself, I don't want to be a fake person. আমি কোথাও একটা ঘুরতে যেতাম না, সেখানে গিয়ে I stopped enjoying the nature or enjoying the view rather than এটা ভাবতাম যে ইনস্টাগ্রামে এই অ্যাঙ্গেল দিয়ে ফটো তুললে এই জিনিসটা ভালো লাগবে। এটা সামথিং উইচ ইজ অলওয়েজ বদারিং মি, এখনো বদার করে। যে একটা মানুষ যখন কোথাও ঘুরতে যায় ফর এক্সাম্পল, সে ওখানে গিয়ে আজকালকার লোকেরা কি করে, ওখানে গিয়েই সবার আগে ফোন বার করে ফটো তুলবে, ফোন বার করে নিজের একটা রিল বানাবে, এনজয় দ্য মোমেন্ট। না ওই মোমেন্টটা তোমরা তো টাকা খরচা করে সেখানে ঘুরতে গেছো, সেই জায়গাটায় গেছো, সেখানে এনজয় ইট, ওই যে একটা আলাদা ফিলিং না, টু এনজয় ইট লাইফ তোমার চোখের সামনে দিচ্ছ, সেটা না করে তুমি একটা ফটো তুলছো, একটা ভিডিও তুলছো জাস্ট টু শো টু দি ওয়ার্ল্ড কি তুমি ইউ আর সো কুল, তুমি একটা জায়গায় গেছো, সেখানে তুমি ঘুরছো। Creating memories, not posting on social media. Creating memories is creating memories with the person just as তুমি ওখানে গেছো, এটা আমার পার্সোনাল ফিলিং। তো এর জন্য আমিও না ওরকম, শুধু সবাই না, আমি নিজেও ওরকম ছিলাম 2024 ডিসেম্বর অব্দিও আমি ওরকমই ছিলাম, বাট আই ডিসাইডেড কি না, দিস সামথিং উইচ ইজ ল্যাকিং ইন মি, যেটা আমি নিজেকে হারাচ্ছিলাম আস্তে আস্তে। তো আই ডিসাইডেড কি না, সোশ্যাল মিডিয়া ইজ টোটালি সামথিং উইচ ইজ ভেরি টক্সিক ফর মি, সত্যি টক্সিক। আর একটা পয়েন্ট যেটা সোশ্যাল মিডিয়া আমার খুব খারাপ লাগে না, সব কিছু ফেক হয়, দোগলাপন লাগে। কেন বলছি শুনে নাও,
ফর এক্সাম্পল দিয়ে বলছি, আমার আর রিয়াঙ্কার ধরো আমাদের ম্যারেজ লাইফ বা আমাদের পার্সোনাল রিলেশনশিপ খুব ভালো চলছে, ঠিক আছে, সামহাউ অর দি আদার আমাদের কোনো একটা ইনস্ট্যান্সে হয়তো আমি ওকে ওর বার্থডে দিন উইশ করতে ভুলে গেলাম, বা অ্যানিভার্সারিতে আমি কিছু একটা করলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট বলছি, হ্যাঁ, আমাদের জায়গায় অন্য কেউ হতে পারে, তারা ভাবো ছেলেটার একটা মিনস আছে, মানে ছেলেটা ভাবো একটা কোনো রকম একটা মিনস আছে, সেরকম ভাবে মেয়েটার জন্য করলো বা একটু ভুলে গেল, বা সেই মেয়েটা বা সেই ছেলেটা দেখছে সোশ্যাল মিডিয়াটা অন্য একটা কোনো কাপেলে তারা বউকে বা হাজবেন্ডকে অনেক ভালোভাবে সারপ্রাইজ করছে, গিফট দিচ্ছে, প্যারিসে নিয়ে গেল, ফ্লাওয়ার্স দিচ্ছে, এই দেখে এরা যারা অ্যাকচুয়ালি দে ওয়্যার হ্যাপি, তাদের মধ্যে একটা ক্ল্যাশ একদিন হলেও হবে, বা 1 ঘন্টার জন্য বা 1 মিনিটের জন্য হলেও হবে, যে ওরা করছে তুমি করছো না, দেখেছো ও করে। দিস ইজ সামথিং উইচ ইজ ফেক। অন দি কন্ট্রারি, এটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইমস আজকালকার যুগে, যারা ওটা পোস্ট করছে না, দে আর ডুইং ইট ফর দি সোশ্যাল মিডিয়া। আমি যেটা একটু আগেই বললাম যে সোশ্যাল মিডিয়া ইজ টোটালি ফেক। ওরা অ্যাকচুয়ালি কি দে আর লিভিং আ ভেরি মিজারেবল লাইফ ইন দ্য নর্মাল ডেজ। ওই শুধু একদিন একটা পোস্ট করার জন্য তারা করলো, লাইকস ভিউজ পেলো, আনন্দ পেয়ে গেলো। বাট অন দি আদার সাইড, এখানে এরা যারা হ্যাপি ছিল তারা শুধু ওই একটা ফেক পোস্ট দেখে ভাবলো এদের লাইফটা ভালো, আমার সাথে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমার সাথে এরকম করলো না। দিস ইজ সো রং। আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া ইজ দি অনলি রিজন না why 90% I will say 90% of the relationships are breaking। কেন কি এই ফেক জিনিস দেখে লোকেরা ইনফ্লুয়েন্স হয়ে যায়, ফেক জিনিস দেখে লোকেরা আমার এত কিছু হেট্রেড জমে গেছে সোশ্যাল মিডিয়ায়, যদি বলা শুরু করি এটা শেষ হবে না, শেষ হবে না। দিস ইজ দি অনলি রিজন কি why I have decided কি সোশ্যাল মিডিয়া সামথিং যেটা থেকে নিজেকে পুরোপুরিভাবে কাট অফ করে দেবো। আমি এই জন্য পুরোপুরিভাবে কাট অফ হয়ে গেছি, আর আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ফেরত যাবো না। হ্যাঁ, ওর প্রোফাইলটা আছে, ডিলিট করেনি, বাট ও সোশ্যাল মিডিয়াতে এখন আর নেই, ইনস্টাগ্রামেও নেই, ফেসবুকেও নেই, তোমরা সবাই যা যা বললো কিছুতেই নেই। সেইং দ্যাট, দেখো আমি তো সোশ্যাল মিডিয়াতেই আছি, সেইং দ্যাট আমি অমিতের সব কটা পয়েন্টে না অ্যাগ্রি করি। আই হ্যাভ অলসো রিয়েলাইজ কে এটার একটা হয় না যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, আমি ব্যাড সাইডটাকে আমি রিয়েলাইজ করেছি। গুড সাইডও এটার অনেক কিছু আছে, বাট হ্যাঁ ব্যাড সাইডটাকে আমি রিয়েলাইজ করেছি। অ্যান্ড হয়তো 1-2 বছর ডাউন দ্য লাইন হয়তো I will join him. Please I'll not be মানে sharing my personal life also. That is something যেটা আমরা কথা বলছি, কারণ eventually we want a peaceful simple life. আমার মধ্যেও এটা ছিল যে আমার প্রত্যেকদিন বেরাতে হবে, প্রত্যেকদিন কিছু দেখাতে হবে, প্রত্যেকদিন কিছু করতে হবে। and then I have realized কি ঠিক আছে, even if I'm not getting viewership that is fine for me, but আমার যেন ডেইলি লাইফে হয়তো রান্না করলাম, হয়তো একটু ঘর পরিষ্কার করলাম, হয়তো ম্যাঙ্গোর সাথে খেললাম, এখন আমি সেটাই শেয়ার করা শুরু করেছি। যদি ভিউয়ারশিপ কমও থাকে না, বিশেষ করে অ্যাজ আ পার্সন আই এম ফিলিং স্যাটিসফাইড। যখন আমার লাইফে কোনো ইভেন্ট হবে সেটা তো ডেফিনেটলি আমি শেয়ার করবো, হ্যাঁ সেটা করবো, বাট আমি ফেকলি আর ইভেন্ট কোনো কিছু বানাতে জানি। যেরকম দেখো ভাইয়ের সামনে এনগেজমেন্ট, ডিসেম্বরে ভাইয়ের এনগেজমেন্ট, তো অবভিয়াসলি আমি তার জন্য বেরাবো, কেনাকাটি হবে, ভেন্যু সার্চিং হবে, যেটা অ্যাকচুয়ালি হবে, যেটা এনগেজমেন্ট হলে অ্যাকচুয়ালি সবার বাড়িতে হবে, সেটা অবধি ঠিক আছে। যেরকম একটা ছোট্ট জিনিস বলছি যে ম্যাঙ্গোর বার্থডে আমরা অন্যভাবে সেলিব্রেট করেছিলাম, যেরকম কিনা ম্যাঙ্গোর পুতুল খুব ভালো লাগে, তোকে আমরা পুতুলের স্টোরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম যে তো যা পুতুল নে। তারপর ওর জন্য আমি বাড়িতে কেক বেক করেছিলাম, কারণ ও তো সব রকম কেক খেতে পারে না, তো ওর জন্য ডগ ফ্রেন্ডলি একটা কেক আমি বানিয়েছিলাম, মফিন্স বানিয়েছিলাম, সেটাও খুব এনজয় করেছিল। বাট আইসাকে কিছু লোক বলেছিল যে তোমরা অন্যভাবে সেলিব্রেট করতে পারতে, বড় করে পার্টি থ্রো করতে পারতে। আমরা পারতাম সব করতে, বাট ও সেটাকে এনজয় করতো না। সো উই ডিড সামথিং যেটা কিনা ও এনজয় করবে, রাদার দেন মানে এরকম কিছু করা যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হবে। তো আমিও চেঞ্জ হচ্ছি, আমি অমিতের প্রত্যেক কথা বোঝার চেষ্টা করি, বিকজ ইভেনচুয়ালি আমার ওর সাথে থাকতে হবে, ওর আমার সাথে থাকতে হবে। তো ইফ সামথিং ইজ বদারিং হিম, আমি চেঞ্জ হওয়ার চেষ্টা করবো। না সেটা না, মানে একটা রিলেশন পজিটিভ ওয়েতে রিয়াঙ্কা বলছে। আমি তোমাদেরও আমি জানি জিনিসটা হয়তো মেজরিটি লোকেরা বুঝে যাবে আমরা কি বলছি, বাট কিছু লোক থাকবে তারা হয়তো এটাকে ওরকম ভাবেই নেবে। আমার তাতে কোনো প্রবলেম নেই, যেহেতু আমাদের লাইফটা এখানটা পাবলিক আছে, তো এভরিবডি ইজ ওপিনিয়ন ইজ অ্যাকাউন্টেবল, আমরা নিয়ে নেবো, অসুবিধা নেই। আমি বলছি রিয়াঙ্কার প্রফেশন ইজ অনলি সোশ্যাল মিডিয়া, তো এটাতে কোনো ভুল নেই যদি রিয়াঙ্কা কন্টিনিউ করে। তো আমি সেটাতে চাইও না যে রিয়াঙ্কা আমার সাথে তুই জয়েন কর। না আমি অ্যাকচুয়ালি কমিয়েছি ওই জন্য কারণ আমাদের পার্সোনাল লাইফটা হ্যাম্পার হচ্ছিল। আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছিল, আর আমি এর জন্য ডিসাইড করে রিয়াঙ্কার সাথে ডিসকাশন করে রিয়াঙ্কাকে অনেক রিকোয়েস্ট করার পর রিয়াঙ্কা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে আমার কথাটা বুঝে আমাকে এই জিনিসটাকে হ্যাপিলি নিয়েছে যে আমি এখন ব্লগে তোমার দেখে খুব কম আসি। তো রিজন বিং কি এর জন্যই কি আমি আমার লাইফকে এখন সত্যি বলছি আমি খুবই প্রাইভেট রাখতে চাই। কেন কি পাবলিক রেখে না আমি দেখতে পাচ্ছিলাম যে আমার খুব প্রবলেম হচ্ছিল, অনেক রকমের প্রবলেম হচ্ছিল। একদিন যেটা আমি বললাম যে আমার মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে, আমার নিজের ক্যারেক্টার আমি হারিয়ে ফেলছি, প্লাস আমার লাইফে আজে বাজে টুকটাক প্রবলেম হওয়া শুরু করে দিয়েছিল। সব থেকে বড় প্রবলেম আমার অফিসে হয়েছিল একবার, যেটা আমি তোমাকে বলবো। হ্যাঁ বলতে দেখ আমি এটাকে ইয়ে করে এডিট আমার অসুবিধা হবে।
বলবো? হ্যাঁ তুই বলতে শেয়ার করতে পারিস। হ্যাঁ, সব থেকে বড় প্রবলেম যেটা আমার হয়েছিল না, আমি তোমাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে থেকে ইউটিউবে এসে আমার যে পপুলারিটি পাওয়ার আমার যে নেগেটিভ সাইড যেটা আমার মনে হয়েছিল না, সেটা আমি তোমাদের বলছি। তোমরা ভালো করে জানো আমি আইটিতে আছি, তো আমি অফিসে ছিলাম। তো আমি যখন পুনেতে ছিলাম না, তখন আমার একটা টিম ছিল, সেই আমার টিমের কি বলতো সাব টিমস ছিল। তো সাব টিম আর মেইন টিম সব মিলে না একদিন একটা বড় মিটিং হয়েছিল আমাদের, মানে অ্যাজ এ স্ট্যাটাস কল যেটা আমরা জানি সবাই বলবো, একটা ওভারঅল একটা মান্থলি স্ট্যাটাস কল হয়েছিল। তখন সামওয়্যার অ্যারাউন্ড 150 to 170 পার্টিসিপেন্টস ছিল ওই কলটাতে। তো আমিও ছিলাম। তো আমি এমন একটা লোক না যে আমি আমার এই ইউটিউবের ব্যাপারটা না আমি আমার অফিসে কাউকে জানাইনি, কেউ জানেও না, কেউ জানে না, কেউ জানতো না, কারণ কি আমি জিনিসটা লুকিয়ে রাখতে চাই, লুকিয়ে এই জন্য রাখতে চাই, কেন কি দিস ইজ নট মি, দিস ইজ নট মাই চ্যানেল, দিস ইজ রিয়াঙ্কার চ্যানেল। আমি ওর হাজবেন্ড বা ওর পার্টনার দেখে আই হ্যাভ টু বি ইন ইট, তো আমি ওর ভাবে আসতে হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছিল কিছু নর্মসও আছে, মানে দিস ইজ নট হিজ চ্যানেল, ইট ইজ মাই চ্যানেল। অ্যাজ আ মানে আমি ওকে, যেহেতু আমার চ্যানেল, ওকে মাঝে মাঝে দেখাই, মাকে দেখাই বা কাউকে দেখাচ্ছি, দ্যাট ইজ মাই থিং। আর এমনিতেও আইটি জব করলে ইউ ক্যানট হ্যাভ আদার থিংস, এরকমও আই থিঙ্ক কিছু আছে। বাট ঠিক আছে, ওটা তো ওটা বড় কথা না। বাট আমি বলছি যে হ্যাঁ, এরকম আমি নিজেকে পুরোপুরি ভাবে এইসব জিনিসের থেকে দূরে রাখতে চাই, যেন অফিসটা অফিসের মতন থাকবে, এটা পুরো এটা আলাদা ডিফারেন্ট থাকবে। বাট সেই মিটিং এর মধ্যে আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট কি, যখন আমি সব কিছু লুকিয়ে সবাই চুপচাপ আছে, সেখানে আমাদের কলকাতারও একটা গ্রুপ ছিল ওখানে, ওই গ্রুপে সেটা আমি পরে জানতে পেরেছিলাম। তো সেখানে ওই মিটিং এর মধ্যে, এবার মিটিং স্টার্ট হলে ইমিডিয়েটলি স্টার্ট হয় না, উই ওয়েট ফর 5 to 10 minutes সো দ্যাট অল পিপল ক্যান জয়েন, দেন উই স্টার্ট দ্য মিটিং। তো উইদিন দ্যাট 15 minutes না, একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই, দে ওয়ে ফ্রম কলকাতা, দে রেকগনাইজড মি অ্যান্ড দে সাথে সাথে না ওখানে লাইভে বলে ফেলেছে এই কথাটা, ইন আ গুড ওয়ে অনলি। আমি ভালোভাবেই বলছি না, খারাপ ভাবে, যে অমিত দা, আই এম ভেরি বিগ ফ্যান, তোমাদের সিয়া ব্লগস, ইংলিশেই বলছিল, সিয়া ব্লগস খুব মানে ভালো লাগে, হ্যাঁ তা না, এই সেই শুরু করে দিয়েছিল, মেয়েটাও বলা শুরু করে দিয়েছিল। ব্যাস, এবার সাডেনলি আন্ডারস্ট্যান্ড কি আমার উপর কত প্রেশার এসে গেছে, যে 170 পার্টিসিপেন্টস, তার মধ্যে সবাই আমার সাডেনলি ফোকাস কামস অন টু অমিতের ফ্যান, অমিত কি করে। সাডেনলি ওখান থেকে ইমিডিয়েটলি ওরা খুঁজে বারো করে না পজ প্যালেট ইনস্ট্যান্টলি। এবার অবভিয়াসলি সবার কাছে ফোন আছে, স্মার্টফোন আছে, নাম জিজ্ঞেস করেছে, ছেলেটাও বলে দিয়েছে, সবাই খুলে দেখে নিয়েছে। আমি অন দি আদার হ্যান্ড আমি ওকে ছেলেটাকে এটা বললাম যে দিস ইজ অন দি রাইট প্ল্যাটফর্ম, তো তোমার সাথে আমি আলাদা করে টিমস, যেহেতু টিমস আছে, আলাদা করে লেটস কনভার্স অন টিমস, এখানে কিছু ডিসকাশন করা উচিত না। সো আই কাট ইট দেয়। বাট এইটাই না আমার খুব প্রবলেম, সেদিনকে আমার ক্লিক হয়েছিল যে দিস ইজ সামথিং উইচ ইজ বদারিং মি, বিকজ আমি আমার লাইফটাকে পুরোপুরি সর্টেড রাখি, কাজের জায়গা থাকে, ইউটিউব পার্সোনাল লাইফে যাতে ইউটিউব ইনস্টাগ্রাম যা ছিল তখন সেগুলো আলাদা থাকতো। বাট সেদিনকে যেটা হয়েছিল না, সেদিনকে ইট হিট মি ভেরি হার্ড, কি না এটা আস্তে আস্তে আমার খুব প্রবলেম করবে, আমি ব্যালেন্স করতে পারবো না। সেখান থেকে আস্তে আস্তে জিনিসগুলো শুরু হয়েছিল যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। হ্যাঁ, অ্যান্ড ইফ হি ইজ হ্যাপি, আই এম হ্যাপি। ইনফ্যাক্ট আমি এটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে আগে আমি ডেইলি ব্লগ করতাম, তারপর আমার হাতের ব্যথার জন্য আমি ডেইলি ব্লগ ছাড়ি। বা ডেইলি ব্লগ ছাড়ার পরে যখন আমি অল্টারনেট ডেজে ব্লগ দিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আমার আর অমিতের রিলেশনশিপটা স্ট্রং হওয়া আবার শুরু করলো। মানে আগে যে স্ট্রং ছিল না সেটা না, বাট হয় না যে টাইম পেতাম না। এখন যেন ওর সাথে হয়তো একদিন বসে আরামসে আমার নেটফ্লিক্সে একটা মুভি দেখি, আগে না আমি সেটা করতাম না, কারণ আমার সারাদিন এই টেনশনে থাকতো যে আমার ব্লগ বানাতে হবে। আর তোমরা হয়তো 15-16 মিনিটের ব্লগ দেখো, বাট বিশেষ করে সকাল থেকে রাত অব্দি ওটার মধ্যেই আমার মাথাটা ঘুরতে থাকে। তো এখন আমরা একটু টাইম দিই, মাঝে মাঝে ও আমার জন্য কিছু রান্না করে, মাঝে মাঝে আমি ওর জন্য রান্না করি, বসি, গল্প করি, লাইফের ব্যাপারে ডিসকাস করি। তো ইভেনচুয়ালি আমাদের রিলেশনশিপটা স্ট্রং হচ্ছে, হুইচ ইজ নিডেড। মানুষ দেখো নেম ফেম মানি সব কিছু কেন চায়, বিকজ দে ওয়ান্ট আ হ্যাপি লাইফ। হ্যাপি লাইফটা কাদের সাথে হবে? উইথ ফ্যামিলি। তো ফ্যামিলিকে তুমি ছাড়তে পারবে না, মানে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছাড়তে পারবে না। তো ইভেনচুয়ালি অ্যাজ আ পার্টনার না, ওরও করতে হবে, আমারও করতে হবে, এমনভাবে কাজ করতে হবে সো দ্যাট অ্যাজ আ টিম আমরা যাতে জীবনে আগাতে পারি, কেউ কাউকে ছেড়ে যাতে না আগাই। দ্যাট ইজ নট আওয়ার গোল। আমাদের গোলই হচ্ছে সারা জীবন থাকা একসাথে, 100 বছর অব্দি আমরা বাঁচবো, আর 100 বছর অব্দি আমরা দুজনে একসাথে বাঁচবো। আর যেরকম ওই মুভিটা কি ছিল, বরফি মুভিতে, যে দুজনে একসাথে মরে যাবো, ওরকম আমরাও একসাথে মরে যাবো, পরের জন্ম আমরা একসাথেই জন্মাবো। মরবো না আমরা, বেঁচেই থাকবো। আরে 100 বছর পর তো মরতেই হবে, আমরা ডাইনোসর। শারাপ। আজকের এইটা না আমার মনে হচ্ছে মানে কিউএনএ কম আর পডকাস্ট বেশি হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হবে, বাট ইটস ওকে। অমিত আজকে মন ভরে কথা বলছেন, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। একটু লম্বা হলে তোমরা দেখে নিও। হ্যাঁ দেখবে, আমার কথা ভালো লাগে লোকে শুনতে। ঠিক আছে। আচ্ছা, তোমরা তো সেম এজ, তাও তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে। ট্রাস্ট ইস্যু বা ডমিনেন্স বলছে মনে হয়,
ডমিনেটিং ব্যাপারটা তোমাদের মধ্যে নেই। সেম এজ হয়ে তুমি এত প্রফেশনাল কাজের সাথে যুক্ত আছো, অমিতের কথা বলছে, তাতে কোনো প্রবলেম ক্রিয়েট করে না, অলরেডি ক্রিয়েট করে কি করে না ওটা বলে দিয়েছে। আর তুই বল যে সেম এজের প্রবলেম বা ডমিনেটিং প্রবলেমটা দেখো সত্যি কথা বলতে গেলে সেম এজের প্রবলেম আমাদের কোনো সময় কোনোদিনও হয়নি, এটা আমরা কোনোদিন ভাবিনি। উল্টো আমি সত্যি কথা বলবো, আমরা যেহেতু সেম এজ আছি আর যেহেতু আমরা এখন অব্দি ফ্রেন্ডলি ব্যাপারটা আছে, দেখি না আমাদের রিলেশনশিপটা ভালো আছে। লাস্ট টাইম বলছি, এটা হচ্ছে ক্যামেরা, এই নিয়ে 3 বার এরকম করে আঙুলে পয়েন্ট করেছি। আমি নিজেকে দেখছি না, নিজেকে দেখো না, তুমি এখানে দেখো, পরে আমার এডিটিং অড লাগবে দেখতে। হ্যাঁ তো ঠিক আছে, ওটাই এই জন্য আমাদের যেহেতু সেম এজের আছি না, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। হ্যাঁ এটা আগেরকার একটা যুগের একটা এরকম ছিল, আমার বাবা মারও সেটা ভাবতো যে সেম এজ হলে প্রবলেম আছে, এটা একটু বয়স বড় হলে একটু ভালো হতো, বাট থিংস আর চেঞ্জিং, আমরাও যেরকম ভাবে চেঞ্জ হয়ে গেছি। তো আমার মনে হয় না ওরকম কোনো প্রবলেম আছে, বরঞ্চ আমার এটারও সব থেকে বেশি ভালো লাগে যে আমরা দুজনেই সেম এজ। আমার থেকে কেউ ছোট হতো তাহলে আমার খুব প্রবলেম হতো। অ্যাজ আ পার্সন আমি বলছি, আমি কাউকে বলছি না যে সবার করা উচিত, বাট অ্যাজ মি ইন্ডিভিজুয়ালি আমার প্রবলেম হতো। বাট আই এম ভেরি হ্যাপি কি আমরা সেম এজে, কোনো প্রবলেম হয় না, কোনো ইগো ডমিনেটিং ব্যাপারটা আমাদের মধ্যে নেই। তুই তারা করে যদি কথা বলি যে দুটো বাজে ভাষা ও আমাকে দিয়ে দেয়, আমি দুটো বাজে ভাষাকে দিয়ে দিই, এরকম করে ঝগড়াঝাটি মাঝে মাঝে, বাট সেগুলো ঝগড়াঝাটি করে মিটে যায়, ওটাই ভালো। আই এম সো ডান উইথ ইউ। না আমি আই এম ডান। রিয়াকে নতুন নাটক শুরু করেছে, কি করে শুনবে, আমার চিৎকার করবে, আমি ওর সাথে মুখ দেখবো না বলে দরজাটা জোরে বন্ধ করে চলে যাবে, যেখানেই থাকুক। আর যদি আমরা বেডে শুয়ে থাকি, আমি ওর সাথে কোনো কথা বলতে বলে ওইদিকে ঘুরে যাবে। আমি তার বলি দরজাটাকে খুলে রাখবো, দরজা বন্ধ করবো। আর আমার যদি জিজ্ঞেস করো না, তো আমার মনে হয় যে আমার থেকে যদি কেউ 2-3 বছর সিনিয়র হতো তাহলে আমি অন্যরকম হতাম। তুমি ভাবো যে যখন তুমি তোমার স্কুল ফ্রেন্ডের সাথে থাকছো, তো তুমি যেরকম ছোটবেলা থেকে ছিলে তুমি সেরকমই থাকবে। অ্যাজ আ পার্সন তো অবভিয়াসলি আমার মধ্যে ডিফারেন্ট জিনিস আসবে, আমিও ম্যাচিওর করবো, সেগুলো অন্য অ্যাসপেক্ট। বাট অ্যাজ আ কোর পার্সন আমি চেঞ্জ হইনি। কারণ ও আমার সাথে ছিল। অন্য কেউ হলে তখন আমি নিজেকে এরকম ভাবে রাখতাম না, আমি অন্যভাবে, মানে ভাবো আমার 25 বছরে বিয়ে হলো, তো 25 বছরের পার্সন হিসেবে আমি তার কাছে যেতাম, তার সাথে তাকে আমার মানে নিজেকে রিপ্রেজেন্ট করতাম। বাট ওর সাথে আমি 5 বছর বয়সে যেরকম ছিলাম, তো সেরকম ভাবেই আমাদের রিলেশন চলেই যাচ্ছে। এটা পুরোপুরি আমাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার, যে যেটাতে ভ্যারি করে। আমরা কাউকে বলছি না যে আমরাই ঠিক বাকি সবাই ভুল, এটা আমাদের ইকুয়েশনটা আমরা বলছি ব্যাস। আচ্ছা, লাইফ আফটার ম্যারেজ এন্ড লাইফ বিফোর ম্যারেজ আমাদের দুটোই সেম। কেন কি দুজনেই আমরা সে ফ্রেন্ড হিসেবেই আছি। আমরা এখন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে দেখি না, দেখতে পারিও না, আর আমরা দেখতে চাইও না, টু বি ভেরি অনেস্ট। কারণ কি আমরা এই ফ্রেন্ডলি হিসেবে আমরা খুব ভালো আছি, তো এরকম ভাবেই থাকবো। লাইফ বিফোর আফটার সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি আমাদের, শুধু ম্যাঙ্গো এসেছে। একটা ভালো চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আগে যদি কোনো সময় আমাদের ঝগড়া হতো না, মানে বিয়ের আগের কথা বলছি, তো ঝগড়াটা 2-3 দিন চলতো আমাদের। বাট এখন বিয়ের পরে সেটা 2-3 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে রিজলভ হয়ে যায়। কারণ একসাথে থাকি তো, ঝগড়া করে সরি বলবি না, আমি সরি বলবো, তুই সরি বলবি, ব্যাস তারপরে ঠিক হয়ে যায়। অমিতদার প্যারেন্টস রিয়াঙ্কাদির প্যারেন্টসের সাথে খুব বেশি ইন্ডালজ না, অনলি অকেশনে ইনভলভ হয়, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? অমিত দাদারও কি পাকা কথা, অমিত দাদারও পাকা কথার সময় অমিত দাদা নিজে বলেছিল যে বারণ করেছে। বেসিক্যালি বুঝে গেছিস কোয়েশ্চেনটা, বল। এবার দেখো, দুটো ফ্যামিলি পুরো ডিফারেন্ট। বারবার বললাম দুটো ফ্যামিলি পুরোপুরি ডিফারেন্ট। আমি বরাবরই সেটা বলে এসেছি, যারা অ্যাকচুয়ালি আমাদের ব্লগস দেখো তারা খুব ভালো করে বোঝো যে রিয়াঙ্কা প্যারেন্টস আর ডিফারেন্ট পার্সোনালিটি, মাই প্যারেন্টস আর টোটালি ডিফারেন্ট পার্সোনালিটি। তো দুটো পার্সোনালিটি ডিফারেন্ট থাকার জন্য দুজনের মতো লাইফ লিড করে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে শুধু অকেশনের সময় কেন দুটো ফ্যামিলি একসাথে মিট আপ হয়, মাঝখানে কেন হয় না, এটা নরমাল, এটা কোনো নেগেটিভ নেই। সবার আমার বন্ধুদেরও বিয়ে হয়েছে না, সবাই এরকমই কিন্তু লাইফ লিড করছে। বাট আই থিংক কিছু জনের লাইফে হয়তো বেশি ইনভলভমেন্ট আছে। আমি বলছি হয়তো আই ডোন্ট নো। হ্যাঁ বল। আমি বলছি এটা দুটো যখন কোনো অকেশন হয় তখনই তো সেটা ইনভলভ হবে, তখন দেখা করবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এটা খুবই নর্মাল, এটা খুবই নর্মাল, ন্যাচারাল। এবার যদি কেউ এক্সট্রা করে, মানে আগ বাড়িয়ে, তাহলে সেটা একটু অ্যাবনর্মাল আমার জন্য লাগে। বাট প্রোভাইডেড সেইং দ্যাট অলসো, মানে কি অনেক ফ্যামিলি এরকম আছে যে অ্যাকচুয়ালি খুব বন্ডিং ভালো, তারা অ্যাকচুয়ালি মিশতেই পারে, কোনো অসুবিধাই নেই। ভাবো, মানে ফর এক্সাম্পল আজকে রিয়াঙ্কা আমার বাড়ির ঠিক পাশের বাড়িতেই থাকে, বা দুটো বাড়ির পাশেই থাকতো, আমার লাভ ম্যারেজ হয়েছে। এবার সেই তারা তো ইনভলভ ছোটবেলার থেকে, সেই মানে ছেলেটা বাবা মা মেয়েটা বাবা তো আশেপাশেই থাকতো, জানাশোনা আছে, সেখানে ইনভলভমেন্ট বেশি হবে, হতেই পারে। আমাদের ইনভলভমেন্ট শুধু অকেশনের দিন হয় দেখে মানে এরকম কোনো ব্যাপার না যে ঝগড়া চলছে, মারামারি হবে, ওরকম কোনোই ব্যাপার না। হ্যাঁ, আমার প্যারেন্টস, সত্যি কথা বলতে গেছি, আমার প্যারেন্টসরা দে প্রেফার টু
স্টে অ্যাট হোম অনলি। এটা একটা সত্যি কথা, এটা একটা ফ্যাক্ট, যেটার জন্য আমি আমার পেরেন্টসকে আমারই ফ্ল্যাটে আজ অব্দি এনে একটা বেলা খাওয়াতে পাইনি। রিয়াঙ্কার পেরেন্টস তাও এসে একবার খেয়ে গেছে, মনে আছে যে ঘুরতে যাবি তার আগে আসলো, বাট আমার পেরেন্টস এখন অব্দি একবার আছে না। এবার তোমার কি মনে হয় আমি আমার পেরেন্টসকে বলি না, বা কি রিয়াঙ্কা বলে না, আমরা দুজন বলে বলে পাগল হয়ে যাই। আমার বাবার একটাই কথা, যাবো দেখা করবো চলে আসবো, আমরা তুই চলে আয়, আমরা একসাথে খাই, তাই জন্য আমরা চলে যাই একসাথে খেয়ে আসি। এবার দেখো পেরেন্টস, আমি তো তাদের ধমকাবো না, নাই তাদের সাথে খারাপ ব্যবহার করবো। আমি চেষ্টা করি আমার তরফ থেকে, রিয়াঙ্কার তরফ থেকে, রিয়াঙ্কার চেষ্টা যতটা করা যেতে পারে তাদের একটু এখানে এনে একসাথে থাকানো, বা তারা আসতে চায় না। সত্যি কথা বলছি, আসতে চায় না। আমার মার কিছু কমোডিটিস আছে যার জন্য মা যেরকম নি পেন্স ওইসব জিনিস করবে, মা এই জন্য বেরোতে প্রেফার করে না। বেরোলেও কি বলতো, ভাবে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তারা আনকমফোর্টেবল ফিল করে, যারা আনকমফোর্টেবল ফিল করে তাহলে আমি সেখানে পেরেন্টসকে, আমি জাস্ট বিকজ সোশ্যাল মিডিয়াতে কেউ খারাপ ভাবছে বা কেউ আমাকে প্রেশারাইজ দিচ্ছে তোমার কেন আসছে না, আমি আর পেরেন্টসকে কোনোদিনও ফোর্সফুলি করবো না। কেউ আমাকে করাতে পারবে না। আমার পেরেন্টসকে আমি কতটা ভালোবাসি সেটা আমি, আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। তো আমি জানি কোনটা ভালো কোনটা ভুল আমার পেরেন্টসের জন্য, তারা থাকতে চায় তারা থাকুক। আর একটা জিনিস আমি বলতে চাই, ইফ আই মে, অমিত যদি পরে মনে হয় ভুল বলছে তুই প্লিজ বলে দিস আমাকে। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে না কিছু নিয়ম আছে যেটা তোমরা জানো না। দের আর লট অফ থিংস রিগার্ডিং ফুড, মানে অনেক কিছু। আর সেই নিয়মটা সব জায়গায় পালন করাটা, মানে আমি আমার ফ্ল্যাটের কথাই বলছি, ফ্ল্যাটে খুব ছোট কিচেন, সেখানে সেই রকম নিয়ম আমি পালন করতে পারবো না। আমি খুব ডিপে যাচ্ছি না। তো সবসময় তারা এটাই প্রেফার করে যে যদি আমরা শ্বশুরবাড়িতে গিয়ে হয়তো লাঞ্চ করলাম কি ডিনার করলাম, গ্যাদারিংটা ওখানে হয়, তো ইট ইজ মোর প্রেফারেবল ফর দেম বিকজ দে ফলো সার্টেন রুলস। তো সেই রুলসগুলো আছে কিছু, তো সেই জন্য বেটার। এবার যখন পুজোর দিন হয়, ইনফ্যাক্ট আমার বাবা মা এটাও প্রেফার করে যে অন্য কোনো বাড়িতে গিয়ে আমি অন্য জায়গায় শুলে আমার ঘুম হবে না। আমার অনেক কিছু আছে, এবার একটা এজের সাথে সেটা আছে। তারা কোনোভাবে, আমি বলছি না যে না কেন, এটা না, দেখো সবার একটা না লাইফ হয়। প্রথম আমার মনে হয় প্রশ্ন আসতো যে ওয়াই এরকম কেন, বাট তারপরে আমি বুঝেছি যে সব ফ্যামিলি আলাদা, সবার পার্সোনালিটি আলাদা, সবার ওয়ে অফ লিভিং আলাদা, ওয়ে অফ থিঙ্কিং আলাদা, ওয়ে অফ টকিং আলাদা, সব। এটা কি বলতো, কেউ একদিন বিয়ে করার লোকে দেখায় না ও আমি আমার নতুন মা পেয়ে গেছি, আমি এরকম কোনোদিনই দেখাইনি। আমি খুব আস্তে আস্তে রিলেশনশিপ বিল্ড করতে বিলিভ করি, বিকজ ফার্স্টলি তো মার জায়গা কেউ নিতে পারে না, না ওর লাইফে না আমার লাইফে। তো আমি ওরকম কোনো প্রিটেন্ড করে কিছু করিনি। আমি আস্তে আস্তে তাদেরকে বোঝার চেষ্টা করি। প্রথম ভাবতাম কেন আসছে না, কেন পুনেতে আসছে না, কেন বাড়িতে আসছে না, বাট এখন আমি বুঝি যে আচ্ছা তাদের ফুডিং হ্যাবিটটা ডিফারেন্ট, যেটা কিনা এখানে পসিবল না। তাদের স্লিপিং হ্যাবিট ডিফারেন্ট, তাদের একটা না লাইফ আছে যে সকালবেলা উঠবো, এই লাইফটাই লিড করবো, অ্যান্ড তাদের এজটাও ডিফারেন্ট। তো একটা এজের পরে না তারা নিজের হোমটাকে বেশি প্রেফার করে। আমার দাদু, আমি নিজের দাদুর কথা বলছি, আমার দাদু এরকম ছিল। একটা এজের পরে না দাদু একদমই বাইরে বেরোতে পছন্দ করতো না, ঘুরতে যেতে পছন্দ করতো না। মানে দিদা আমাদের সাথে ঘুরতে গেল, দাদু যেত না। তো একটা এজ, একটা মাইন্ডসেট সব মানুষের ডিফারেন্ট হয়। তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যান্ড ইভেনচুয়ালি হোয়াট ম্যাটার্স ইজ কি আমরা কি হ্যাপি আছি, আমরা সবাই মিলে খুব হ্যাপি আছি। মানে অফ ক্যামেরায় বলছি, মানে অফ ক্যামেরা যদি তোমাদের দেখাতে পারতাম, উই আর রিয়েলি হ্যাপি। হয়তো আমরা হই হুল্লোড় করছি না বা কিছু করছি না, বাট সিম্পল লাইফে থাকি, সিম্পলভাবে আমি আমার ফ্যামিলির সাথেও হ্যাপি আছি, আমি আমার শ্বশুরবাড়ির সাথেও হ্যাপি আছি, অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড আমরা যখন আমার শ্বশুরবাড়ির লোকেরাও যখন আমার বাড়ির সাথে মিট করছে, দে আর অলসো হ্যাপি। বাট এটা না যে তাদের হোল ডে থাকতে হবে বা সেদিন তাদের স্টে করতে হচ্ছে, সেটা না হলেও উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি কাম অ্যান্ড কম্পোজ লাইফে লিড করছি, কোনো প্রবলেম নেই। হয়তো তোমরা যেভাবে চাইছো দেখতে সেইভাবে হয়তো হয় না, বাট উই আর হ্যাপি, মানে জেনুইনলি হ্যাপি। তাই তো অমিত? হ্যাঁ, সিনেমাতে যেরকম দেখায় না যে দুই পরিবার আছে, আরে ভাইয়া কেসে ও, বিআই মশাই কেমন আছে, ওরকম ভাবে নর্মাল লাইফে খুব কম হয়। আমি বুঝতে পারছি কেন কোয়েশ্চেনগুলো আসছে, কারণ কি ইউটিউবে যখন সবাই কেউ দেখে সেটা এক্সপেক্ট করে সেরকম আমরা ওরকম টাইপের একটা কিছু দেখবো। দ্যাট ইজ নট নর্মাল, টু বি ভেরি অনেস্ট। দ্যাট ইজ নট নর্মাল, নট ফর ইউ বাট আমাদের জন্য দ্যাট ইজ নট নর্মাল। তো এই জন্য ওটা ঠিক আছে। তো আমার পরিবার ওটা নর্মাল না, তো যেরকম ভাবে মিট করা উচিত সেরকম ভাবে মিট হয়, আর আমার এভরিথিং ইজ গুড, সব ভালো আছে। আজকে ভিডিওটা আবার বলছি অনেক লম্বা হবে, বাট আমার ভালো লাগছে অমিতাদের কথা বলছে। তোমার আর অমিতদের মধ্যে ঝগড়া হলে ঝগড়াটা কে মেটায়? সত্যি কথা বলবি? আমি মেটাই। মিথ্যে কথা বলবি না অমিত, মিথ্যে কথা বলবি না, সত্যি কথা বল, সত্যি কথা বল। দুজনেই মেটাই, মিথ্যে কথা বলবো। এই সত্যি কথা বল, এই সত্যি কথা বলছি। ইউ কেম ফার, এবার তুই সত্যি কথাটা বল। একদম সত্যি কথা বল। না সত্যি কথা বল, একদম ফ্যাক্ট কথা বলিস না। হাফ হাফ, পুরো 50-50, একদম ফালতু মিথ্যে কথা। 50% অফ টাইম রিয়াঙ্কা আগে আসে, 50% আমি আগে যাই। ব্লা ব্লা করে না। 50% টাইম কবে তুই আসছিস আগে? ওই কি প্রতিবার আসি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হলো তোমার মায়ের মা কেমন আছে, মানে তোমার দিদা কেমন আছে? দিদা খুব ভালো আছে, লাস্ট ব্লগে দিদাকে দেখিয়েছি, তোমরা ব্লগটা চেক আউট করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, এবার তাড়াতাড়ি করে, অনেক কোয়েশ্চেন আছে, ফাটাফাট করে নিচ্ছি। এখনো অবধি সব তো নিতে পারবে না, যে কটা র্যান্ডমলি আসছে, সরি যাদের কোয়েশ্চেন নেওয়া হচ্ছে না,
তোমাদের কোয়েশ্চেন তোমরা দেখেছি, বাট এখন এই র্যান্ডামলি যেটা চোখে পড়ছে প্রথম সেটাই নিচ্ছে, এরকম কিছু করার নেই, তোমরা আই গেস বুঝে যাবে, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে হলো বিয়ের এত বছর পরেও তোমরা কেন কাকু কাকিমা বলে ডাকো, তাতেই বল। কেন কি আমরা বিয়ের আগেও বলতাম তাই এখনো বলি, তাই সেম আছে, লোক সবকিছু সেম আছে, চেঞ্জ হয়নি, তাই চেঞ্জ হলে চেঞ্জ হতো। হ্যাঁ আমরা না মানে তাতে হ্যাপি আছি, মানে কোনো প্রবলেম নেই। ভাবো আমি কালকে কাকিমাকে মা বলে ডাকছি, বাট আমার রিলেশনশিপটা খুব বিটার অ্যান্ড বিটারনেসে ভরা, আমিও কোনোদিনও রিয়াঙ্কার পেরেন্টস কে মা বাবা ডাকতে পারতাম না, তাই যখন আমি পারতাম না তো রিয়াঙ্কার জন্য সেমই আছে, তো ইটস ওকে। ইনফ্যাক্ট আমার শ্বশুর মশাও এটাকে প্রেফারেন্স দেয় না, মানে তোমরা হয়তো এটা জানো না, বলবি তুই? না তুই বল, অসুবিধা নেই। আমার শ্বশুর মশাই এটাকে একদম প্রেফার করে না মা বাবা ডাকাটাকে। ইনফ্যাক্ট একদিন আমাকে কাকু বলছিল যে কাকু নাকি, তাই এটা সত্যি বুঝেছিস কি বলতে চাইছি? আচ্ছা আচ্ছা, মানে কাকু এটা নাকি একদমই প্রেফার করে না। তো হ্যাঁ বলছি আমারও যদি কাউকে এরকম ডাকতে হতো আমি তাড়াতাড়ি করে তার সামনে গিয়ে ডাকতাম, বাট আমিও এটা পারতাম না রিয়াঙ্কা। সো আমাদের ইকুয়েশন ওটাই যে আমরা কাকু কাকিমা বলি, বাট রিলেশনশিপটা ভালো। কি ডাকছো, কালকে কেউ মা বলে ডাকছে আর প্রচন্ড টক্সিক সেই রিলেশনশিপটা, ইটস বেটার কি তুমি যেটাতে কমফোর্টেবল তুমি মা ডাকলেও কোনো প্রবলেম নেই, বাট হোয়াট এভার অনেক অনেক তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই নিউজ ফলো করো, সবাই দেখতে পাবে। বাট দ্য থিং ইজ কে যেটাতে তোমরা কমফোর্টেবল, যেটাতে রিলেশনশিপটা ভালো আছে, সেটা আমার মনে হয় বেস্ট। মা ডাকলেও কোনো প্রবলেম নেই, মা না ডাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা তুমি রাগ করলে কি করো? কাঁদে। হ্যাঁ কিছু হলেই কেঁদে দেয়, আজকাল দেখছি রিয়াঙ্কা এরকমই করছে, কিছু হলেই কেঁদে দেয়। কিছু হলে এখন কাঁদছে, আমি আগে কাঁদতাম না। ইনফ্যাক্ট আমাদের হাউস বেড়ে যদি ওকে উপরে কিছু বলে দেয় কেঁদে দেয় এসে, আমি বুঝি না যে কেন কাঁদে। ও যে কাঁদে ওই দেখে ম্যাঙ্গোর সামনে খেলনা নিয়ে এসে ওকে দেয়, বলে মা কেঁদো না। দুঃখ পেয়ে যাবে বেচারা ম্যাঙ্গো। আচ্ছা তুমি অমিতদার মধ্যে বয়ফ্রেন্ড আর হাজবেন্ডের মধ্যে কি চেঞ্জেস দেখছো, নোটিস করছো? বল তুই, তুই তো গার্লফ্রেন্ড কি নোটিস করছিস বল। এটা উল্টোও বলেছে, রিয়াঙ্কা আগের থেকে অনেক ম্যাচিওর হয়ে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। রিয়াঙ্কা অ্যাজ আ পার্সন খুবই ম্যাচিওর, খুবই চাইল্ডিশ, এটা হচ্ছে দ্য বেস্ট সাইড অফ রিয়াঙ্কা। আর আমি এটা দেখেই আই ফেল ইন লাভ উইথ রিয়াঙ্কা। তো এই জন্যই বলছি, তো অনেকের বলে না যে রিয়াঙ্কা এত বাজপানা করো ন্যাকামিটা বন্ধ করে, অনেক তো বয়স হলো। আমি মানছি তাদের জন্য তারা এটা বলছে কেন, বাট রিয়াঙ্কা এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়াঙ্কা, আর আমার এটাকেই ভালো লাগে। তো রিয়াঙ্কা সে আগে যা ইমেচিওর ছিল সেখান থেকে রিয়াঙ্কা অনেক ম্যাচুরিটি হোল্ড করে, আমি বলছি, কারণ এতদিন আমি বলতাম রিয়াঙ্কা ইমেচিওর, বাট এখন আমি বলছি রিয়াঙ্কা আগের মতন ইমেচিওর নেই, এখন ইমেচিওর আছে, বাট মেবি 20%, 80% ও ম্যাচিওর হয়ে গেছে। আগে ছিল 20% ম্যাচিওর, 80% ইম্যাচিওর, এরকম উল্টোটা হয়ে গেছে। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। সত্যি আমি নিজেও রিয়েলাইজ করছি যে বিয়ের পরে আমি আস্তে আস্তে অনেক ম্যাচিওর হয়ে গেছি। বিয়ের আগে তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি কিরম পার্সোনালিটি ছিলাম, বাট এখন আমি অনেক কাম কম্পোজ ম্যাচিওর হয়েছি। হয়তো যে লেভেল অবধি তোমরা এক্সপেক্ট করো সেই লেভেল অবধি না, বাট আমি জানি যে আমি আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপ নিয়ে ওইদিকে আগাচ্ছি। আর দেখো সবার না আপব্রিঙ্গিং ডিফারেন্ট ওয়েতে হয়, আমার আপব্রিঙ্গিং ডিফারেন্ট ওয়েতে হয়েছে। আমি মানে বাড়ির খুব আদরের মেয়ে ছিলাম, মানে অনেক ওরমভাবে আমি মানে সবার মানে পুরো ফ্যামিলির মধ্যে না আমি সবার বড় ছিলাম, তো আমি এক্সট্রা আদর পেতাম সব সাইড, মানে মা বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি সবার থেকে বেশি আদর পেতাম। তো সেইভাবে আমার পার্সোনালিটি ডেভেলপ করেছে। তো কি করবো বলো, আমাকে আদরে রেখেছে, এটা তো আমার দোষ না। তো সেইভাবে আমি একটুখানি আদো গদ ওরম টাইপের একটা ভাব আমার মধ্যে আছে, আর এটা জেনুইনলি আছে। মানে কেউ যদি আমার সাথে অফ ক্যামেরাও মিট করে থাকো আমি এইভাবেই কথা বলি, আমি কোনোভাবেই কিন্তু অন্যভাবে কথা বলি না, যেটা আমার পার্সোনালিটি সেটা এটাই আমার পার্সোনালিটি। মানি ম্যানেজমেন্ট নিয়ে দুজনে কিভাবে প্ল্যান করো বল অমিত? মানি ম্যানেজমেন্ট নিয়ে প্ল্যান, সত্যি কথা বলতে গেলে আমার ম্যানেজমেন্ট খুবই বাজে। আই নো হাউ টু ইনভেস্ট অর ওয়ে টু ইনভেস্ট, এই নলেজটা আমার ভালো আছে, বাট আমি আমার পার্সোনাল লাইফে এটা এক্সিকিউট করতে পারিনি আজ অব্দি। সত্যি কথা বলছি। এটা ঘোরালি কেন? বেশি তোর না এটা বেশি লাগছে। আচ্ছা ঠিকই আছে। আমি আমার পার্সোনাল লাইফে সেটা কোনোদিন এক্সিকিউট করতে পারিনি, বাট অন দি আদার হ্যান্ড রিয়াঙ্কার মানি ম্যানেজমেন্ট স্কিলস খুব ভালো, এটা সত্যি কথা। জাস্ট বিকজ রিয়াঙ্কার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তো ওর যে প্ল্যানিং আছে না মারাত্মক। তুই কর, আমার বাবা তো এর জন্য রিয়াঙ্কার ফ্যান। আমাকে বাবা সহ্যই করতে পারে, আমি পয়সা করে নিয়ে কিছু কথাবার্তা বলি সবসময়। বাবা একটা কথা বলে, তোর কিছু বুদ্ধি লাগাতে হবে, তুই রিয়াঙ্কাকে তোর টাকা পয়সা আসলে দিবি, রিয়াঙ্কা তোকে বলে সেটাই করবি। রিয়াঙ্কা সত্যি এইসব ব্যাপারে, কাকু আমাকে এই ব্যাপারে অনেক এনকারেজ করে। রিয়াঙ্কাকে দেখেছিস তুই, দেখ মেয়েটা এই করছে, ওকে বলে নট দ্যাট কে কাকু ওকে ভালোবাসে, বাট হ্যাঁ মা বাবারা কিছু কিছু জিনিস বলে, আবার আমাকে হয়তো মা বলে এটা অমিতের দেখ। এটা সত্যি কথা, আমার কিছু প্রবলেমস তো আছে। প্রবলেমস আই থিঙ্ক মানে ফাইন্যান্সিয়ালি মানে আমি খুব এক্সপেন্ডিচার একটু বেশি করে ফেলি মাঝে মাঝে, কিছু উইদাউট প্ল্যানিং মাঝে মাঝে করে ফেলি। তো সেটা রিয়াঙ্কা ওইসব করে না, রিয়াঙ্কা এইসব দিক থেকে অনেক প্ল্যান করে। তো এই জন্যই রিয়াঙ্কা আসার পর আমার ওইসব জিনিস এখন স্টেবল হয়ে গেছে, আনস্টেবল ছিলাম ওই দিক থেকে। থ্যাংক ইউ। আমি ওকে অনেক হেল্প করি, সত্যি আমি হেল্প করি, কারণ আমি ফাইন্যান্স প্ল্যানিং ভালো করতে পারি, এটা আমার
হ্যাঁ, কিন্তু ইনভেস্টমেন্ট আইডিয়াস আমার থেকে না, একদম এটা একদম ফ্যাক্ট কথা যে আমি সেভিংস করতে পারি, আমি কিভাবে ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারি, এগুলো সব আমি পারি, বাট কিভাবে ইনভেস্ট করে মানিটাকে গ্রো করতে হয় সেটা আমি অমিতের থেকেই শিখেছি। এরকম আইডেন্টিক্যাল না, আমি এটা জানি কি কোথায় ইনভেস্ট করতে কি করতে হয়, কিন্তু নিজে করতে পারছি না, এটা আইডেন্টি। আর এইদিকে আমি সেভিংস জানি কি ইনভেস্ট করে কি করে টাকা বাড়াতে হয় সেটা আমি জানি না, ওই জন্যই তো ভগবান কাপল বানায় না। তুই আমার মানে যেগুলো পারি না ইনভেস্টমেন্ট টিপস তোকে দিই, তুই আমাকে সেভিংস টিপ দিই। সত্যি এইভাবে আমরা দুজনে গ্রো করার চেষ্টা করি। আচ্ছা রিয়াঙ্কা জি, দিস ইজ ফর বোথ অফ ইউ। প্রথমবার দুজনের কি দেখে প্রেমে পড়েছিলে? বাহ, বল। আমার মনে আছে। হ্যাঁ আমি জানি তোর মনে আছে, বল। তোর তো মনে নেই। আমার মনে নেই, সত্যি মনে নেই। তুই তো আমাকে পাত্তাও দিতিস না। আমার মনে আছে, আমি ক্লাস অনেকবার বলেওছি আগে, আমি ক্লাস 10 ক্লাস 12 এর রেজাল্ট আমাদের স্কুলে দিয়েছিল, তো স্কুলে একটা বোর্ড লাগানো হতো, সেই বোর্ডে সবার রেজাল্ট চিপকানো হতো, তো সেখানে আমি আমার রেজাল্টটা দেখতে গেছিলাম, তো তখন রিয়াঙ্কা এসেছিল, তো তখন সাডেনলি রিয়াঙ্কাটা মেকওভার হয়েছিল, চুল কেটেছিল, আই উইল বি অনেস্ট। হ্যাঁ, মেকওভার দেখে আমি চমকে গেছিলাম, তখন সাডেনলি ক্লিক হয়েছিল। আর ওটাও বল, লাবণী তোকে কি বলেছিল তখন ক্লিক করেছিল? ওরকম হয়েছিল। লাবণী কি বলেছিল? লাবণী কি বলেছিল? তুই বলি না লাবণী কথাটা শুনে আরো বেশি মনে হয়েছিল রিয়াঙ্কাকে আজকাল একটু বেশি সুন্দর দেখতে যাচ্ছে না? হ্যাঁ, তখন আমারও হিট করে গেছিল, ওইটা হচ্ছে ফার্স্ট। তখন রিয়াঙ্কা, তার আগে তো রিয়াঙ্কাকে কত দেখেছি। তাহলে থ্যাংক ইউ লাবণী ফর দ্যাট। কত কিছু করেছি, রিয়াঙ্কার সাথে আমি কত ঘুরেছি ফিরেছি, স্কুলে দেখেছি। যা ফালতু ছেলে ছিল না, ভাবতে পারবে না, প্রচন্ড আমাকে ইরিটেট করতো, প্রচন্ড মানে বেঞ্চে বসে আছে জল ঢেলে দিত, মানে টিউশনে যেতাম আমি, তো একটা টিউশন আমি ছেড়ে দিয়েছিলাম ওর জন্য, আমাকে এত ইরিটেট করতো। আমি দু চক্ষুর বিষ ছিল, মানে আমি দেখতে পেতাম না ওকে, এরকম একটা ব্যাপার ছিল। মানে ওকে দেখে আমার মতো জম্বি ফালতু ছেলে, শয়তান। একবার তো কি বলবো, বইয়ের পেছনে উল্টো পাল্টা নাম লিখে পাঠিয়ে দিত, জানো তো, খুব ফালতু ছিল, আমার একদম পছন্দ ছিল না। তখন আমি বুঝিনি না যে আমার বউ হবে, তখন এইসব করতাম, একদম আমাকে ভালো লাগতো না। ক্লাস 12 এর পর রেজাল্টের দিন থেকে সব চেঞ্জ হয়ে গেছিল, তখন থেকে একটু বেশি এফর্ট দিত, তো ঠিক আছে ওকে। আর আমি কবে থেকে অমিত করে, আমি সত্যি বলছি আমার ওরকম কোনো ক্লিক মোমেন্ট ছিল না, থাকতে তারপরে ওরা পুরোপুরি ক্লিক মোমেন্টটা আমি ইনভেন্ট করেছি ওর জন্য। ও আমার যেরকম ন্যাচারালি এসছো, ন্যাচারালি আসেনি, আমি ইনস্টিগেট করেছি ওর ভেতরে। হ্যাঁ, এটা হতে পারে, দিস ইজ ট্রু। হাউ ডিফিকাল্ট ইট ইজ টু মেইনটেইন আ লং ডিসটেন্স রিলেশনশিপ? ভেরি ডিফিকাল্ট। ট্রু দ্যাট, খুব ভেরি ডিফিকাল্ট, নট ইম্পসিবল, তো বলে। হ্যাঁ, নট ইম্পসিবল, হ্যাঁ, বাট ইম্পসিবল না, বাট ভেরি ডিফিকাল্ট। আমাদেরও খুব প্রবলেম হতো। ইনফ্যাক্ট আমার তো এরকম প্রবলেম হয়েছিল, মানডে রিয়াঙ্কার আমার সাথে এমন ঝগড়া শুরু হতো, আমি পুনেতে থাকতাম বিয়ের আগে, মানডেতে ঝগড়া শুরু হলো, টিউসডে ঝগড়া হচ্ছে, ওয়েডনেসডে ঝগড়া হচ্ছে, আমি ফ্রাস্ট্রেটেড, আমি পারছি না, আমার খুব কাজে ইম্প্যাক্ট হচ্ছে, আমি ফ্রাইডে রাত্রিবেলা ফ্লাইট ধরে চলে আসতাম, জাস্ট বিকজ কি সামনে আসলে আমি যে সামনাসামনি হলেই না জিনিসটা সলভ হয়ে যায় সাথে সাথে। আর তারপর যদি অত দূর থেকে আসতো তো আমার ঝগড়া করতে ইচ্ছা করতো না, তো ছেড়েই দিতাম। লং ডিস্টেন্স খুবই ডিফিকাল্ট, আর আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে তো খুবই আরো বেশি ডিফিকাল্ট। তখন আমাদের সময় শসা খেলে তুমি যাও রান্নাঘরে, তখন আমাদের সময় সোশ্যাল মিডিয়ার অত ইম্প্যাক্ট ছিল না, আবার তাই বলছি এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আরো বহুত ডিফিকাল্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে অমিতা, তুমি কি বাচ্চা একদমই পছন্দ করো না? না, ওরকম কোনো ব্যাপার না, আমার বাচ্চা পছন্দ আছে, বাট আমি তো আবার বলছি যে আমি অ্যাজ এ পার্সন না, আমি সবকিছু প্ল্যান্ড অ্যাপ্রোচ রাখি, শান্তভাবে ঠান্ডা মাথায় ডিসিশন নিই। তো আই ওয়াজ নট রেডি, অর আই এম নট রেডি এতদিন, মানে আই ওয়াজ নট রেডি টিল নাও, এরকম ভাবে প্ল্যানিং চলছিল না আমার, ওটাই ভাবছিলাম। বাট এরকম না যে আমি বাচ্চা পছন্দ করি না, বা আমি বাচ্চা চাই না, আমি চাই, বাট আমার মনে হচ্ছিল যে লেট দ্য ডে কাম, যখন ভেতর থেকে আমার ট্রু কলিং আসবে, বা প্লাস আমি আমার মতন ভাবে প্ল্যান করে করবো, তখন সোসাইটির প্রেসার অতটা আমি নেয় না, আমি সোসাইটির প্রেসার ছোটবেলার থেকে নিইনি, খুব মেচুর, এখনো নেবো না। নেক্সট যতদিন আমি বাঁচবো 100 বছর, ততদিন আমি কেউ আমাকে কিছু করাতে পারবে না, সোসাইটির প্রেসার কেউ কিছু করাতে পারবে না, কেন কি আই উইল লিড মাই লাইফ অন মাই ওন টার্মস, আমি কেউ বলতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, প্লিজ ক্যামেরার দিকে তাকা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, তোমাদের ব্রেকআপের পর যখন আবার তোমরা সব ঠিক করে নিয়েছিলে, তো কে প্রপোজ করেছিল? প্রপোজ করিনি, সত্যি কথা বলে ওই সময়টা রিয়াঙ্কা বেশি এফর্ট দিয়েছিল, এটাই মানছি। আমরা মিট আপ করেছিলাম, আমরা অ্যাক্সিস মলের ফুড কোর্টে দেখা করে তখন মিট আপ করেছিলাম। কেন বলে তো আমি বলছি না, এটা বলা লাগবে না, আমি যেটা বলি সেখানে শেষ করে দাও, বেশি যাওয়া লাগবে না তোমার। তো ওটাই হচ্ছে, ওখানে ওই ফুড কোর্টে রিয়াঙ্কার এফর্টটা দেখে তখন আমার মনে হলো লেটস গো ফর ইট। কেন কি না রিয়াঙ্কা আমাকে বলতে পারছিল না, আমি রিয়াঙ্কাকে বলতে পারছিলাম, বা দুজন কি এমন একটা হাব ভাব দেখাতাম যে আমি খুব হ্যাপি আছি তোকে ছাড়া, ইগো প্রবলেম, এই হচ্ছে এজের ইগো প্রবলেম। বাট ওই টাইমটাতে অ্যাক্সিস মলে রিয়াঙ্কা ইগো সাইডে রেখে যখন জিনিসটা অ্যাকসেপ্ট করলো যে লেটস গিভ ইট আ ট্রাই অমিত, আমরা দুজনেই ভালো থাকবো, তখন আমিও আমার ইগো সাইড করে দিলাম যে না ঠিক আছে, ও যখন ইগো সাইড করে বলছে তো আমি কেন ইগো দেখাচ্ছি। তারপরে কি করেছিল? আমার কেঁদে দিয়েছিল, একটা থাপ্পড় দেওয়া মোটা আমি
কাঁদিনি, মিথ্যে কথা বলবি না। তারপর আমি আবার বলছি না পারবো না তোর সাথে থাকতে। হ্যাঁ এটাও বলেছিল, আমি জানো হ্যাঁ সত্যি আমি পুনে চলে গেলাম, তারপর আবার বলেছিল সেম কথা, বাট ইভেন্চুয়ালি তাও হয়ে গেছিল। দেখো সত্যি কথা বলতে গেলে না, রিয়াঙ্কা যেহেতু বললাম যে খুব ইম্যাচিওর ছিল না, খুবই চাইল্ডিশ ছিল। রিয়াঙ্কা ফ্রেন্ড সার্কেল ওয়াজ ভেরি ব্যাড, আমি তো সত্যি কথা বলে রাখছি। ওর শি ইউজ টু গেট ইনফ্লুয়েন্স ভেরি ব্যাডলি, আর এমনভাবে ইনফ্লুয়েন্স করতো না কি হ্যাভিং ওয়ান বয়ফ্রেন্ড অ্যাট আ টাইম ওয়াজ সামথিং, যেটা তুই কি করছিস, ও মাই গড হোয়াট ইউ আর ডুইং। তো এরকম ব্যাপার ছিল। আর বয়ফ্রেন্ড আমি বলবো না রিয়াঙ্কা অন্য কিছু থার্ড পার্টি ইস্যুস ছিল সেরকম কিছু না, বাট রিয়াঙ্কা এরকম ইনফ্লুয়েন্স হয়ে বা আমার ভালো জিনিসটাকেও খারাপভাবে পোর্ট্রে করানো হতো সামনে, সেটা দেখেই আমার সাথে এরকম ঝগড়াঝাটি বেশি হয়েছিল। আমাদের ব্রেকআপের রিজন ওয়াজ অনলি অ্যান্ড অনলি বিকজ শি ওয়াজ ইনফ্লুয়েন্স বাই আদার্স, মেনলি আর ফ্রেন্ড সার্কেল ওই টাইমে যেটা ছিল, তার জন্যই সব জিনিস প্রবলেমসগুলো হয়েছিল। বাট ইভেন্চুয়ালি যখন রিয়াঙ্কা আস্তে আস্তে জিনিসটা বুঝেছে, তখন আমাদের ম্যাচুরিটি এসছে, রিয়াঙ্কারও এসছে, তখন আমাদের ব্রেকআপের ফেজ থেকে আমরা अगेन উই ওয়েন্ট ব্যাক টুগেদার। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছিল বিকজ অফ ফ্রেন্ড সার্কেল অনলি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল একদম অমিতকে পছন্দ করতো না। সো দ্যাট ওয়াজ লাইক আ হিউজ টার্ন অফ ফর মি, আর আমি এত ব্যালেন্স আর করতে পারছিলাম না, মাথা বাস্ট করে যাচ্ছিল। সো শি চোজ ফ্রেন্ডস ওভার মি, তো এটা অবভিয়াসলি এটা সবাই করতো ওই সময় বয়সে। হ্যাঁ আমি বুঝতে পারছিলাম সত্যি বলতে, এক তো মানে পারছিলাম না, মানে প্রেসার এটা নিতে পারছিল না যে একটা অমিতের মতন ছেলে কেন এত সুন্দর দেখতে ছেলে ওখানে রিয়াঙ্কা পেয়ে যাচ্ছে, কেন লয়াল। এই তুই ফালতু কথা বলছিস, ওটা অন্য ইস্যু ছিল, বাট লেটস নট টক অ্যাবাউট দ্যাট। আমার কোশ্চেন হচ্ছে রিলেশনশিপে আসার পর কোনোদিনও এরকম সিচুয়েশন হয়েছে যেখানে মনে হয়েছে আলাদা হয়ে যায়? অনেকবার। আমার আসেনি, বাক আমার আসেনি। ঝগড়া হতো, মারামারি করতাম, বাট এরকম কোনোদিনও ভাবিনি না ভাববো যে আলাদা হয়ে যাই, না হলে ভালো হতো, এসব ভাবিনি আমি। হোয়াট ইজ ইয়োর অ্যান্ড অমিত দাস ডিগ্রি? বল অমিত। I have completed Bachelor of Technology, কি বলে ওটাকে? কি আস্তে আস্তে বলছিস কেন? নিজের ডিগ্রি এরকম ভাবে বলছিস কেন? ব্যাচেলর অফ টেকনোলজি তো বলে ভুলে গেছি। বিটেক ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। আমি হচ্ছে আমি কমপ্লিট করেছি হচ্ছে ইকোনমিক্স অনার্স গ্র্যাজুয়েশন, বিএসসি। যেহেতু বিটেক বললো সেই জন্য আমি সব একদম ডিটেলস বলে দিলাম। আচ্ছা তোমাদের ড্রিম ডেস্টিনেশন? বাড়ি? হ্যাঁ ফ্ল্যাট। সত্যি চেঞ্জ হয়ে গেছি গো আমরা, বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেই ভালো লাগে। ম্যাঙ্গোকে নিয়ে। হাউ ডু ইউ ট্রাস্ট ইচ আদার? সারাদিন বাড়িতে দুজনের সাথে থাকি, ট্রাস্ট ইস্যু দিয়ে আছে। ট্রাস্ট ইচ আদার, এটা কি উত্তর দেব আমি বুঝতে পারছি না। হাউ ডু ইউ ট্রাস্ট ইচ আদার? এতদিন থেকে নিয়েছি তো, সো দেয়ার ইজ ন্যাচারাল বন্ডিং এন্ড আ ট্রাস্ট ফ্যাক্টর যেটা চলেই আসে, তো উই ট্রাস্ট ইচ আদার ব্লাইন্ডলি। লিখেছে ডু ইউ বিলিভ ইন ডাউরি স্ল্যাশ অ্যালুমিনি? মানে ডাউরিটা তোর কোয়েশ্চেন, অ্যালুমিনিটা আমার কোয়েশ্চেন, তাড়াতাড়ি বল। আই ডোন্ট বিলিভ ইন ডাউরি অ্যাট অল। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এই রিসেন্টলি কাল বা পরশু দিনই কাকিমার সাথে কথা ছিল, কাকিমা তো রিয়াঙ্কাকে বলেছে যেহেতু আকাশের এঙ্গেজমেন্ট হচ্ছে না, তো বলেছে যে আমাদের বাড়ির থেকে অমিতের জন্য একটা জামা প্যান্ট দিতে হবে, যে এটা আমার জামাই কথা, একমাত্র জামাই দিতে হবে। তো আমার এসব জিনিস পছন্দ হয় না, তো আমি কাকিমা স্ট্রিক্টলি ফোন করে বলে দিয়েছি যদি তোমরা এরকম ভাবে করো তাহলে আমি যাবো না, তুমি আমাকে অন্য যে কোনো অকেশন দিয়ে দাও, বাট ফর দ্য সেক কি আমি জামাই, তো আমাকে একটা আলাদা করে ইম্পর্টেন্স দিতে হবে। I don't prefer all those stuffs. আমি এরকম ভাবে পছন্দ করি না। এটা ছোট ব্যাপার, এগুলো তো জাস্ট নরমাল ছোট ব্যাপার, বাট যাই হোক ডাউরি তো অবভিয়াসলি অমিত বিলিভ করে না। সেকেন্ডলি ডু আই বিলিভ ইন অ্যালুমিনি? নো আই ডোন্ট বিলিভ ইন অ্যালুমিনি। দেখো আমার পুরো পার্সপেক্টিভই আলাদা। যদি কেউ ভাবো 10 বছর ধরে কারোর সাথে আছে অ্যান্ড দেন হাজব্যান্ড তাকে কিছুভাবে মারলো বা কিছুভাবে চিট করলো, তার বাচ্চা আছে তাকে বার করে দিল, ইন দ্যাট কেস আমার মনে হয় অ্যালুমিনি হয়তো গভর্নমেন্ট ওইভাবে ওই লজিকেই বার করেছিল, যেখানে কিনা তখন মেয়েটা কোথায় যাবে, হয়তো তার চাকরিও ছাড়িয়ে দিয়েছে, তার কাছে কোনো সোর্স অফ ইনকামও নেই, বাচ্চাটাও তার রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস মেবি ইটস আ গুড কল ফ্রম দি গভর্নমেন্ট সাইড। বাট এখন জানো তো আমি আমার আশেপাশে আমি এত জিনিস দেখেছি না, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড নাম বলছি, শুধু আমরা না, সবাই নিউজে দেখতে। আমাদের একজন ফ্রেন্ডের ফ্রেন্ড সে বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করার 1 মাস, সেদিন বলছিল না 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, 1 মাস আই গেস, 1 মাসের মধ্যে মেয়েটা ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। অ্যালুমিনিতে চেয়েছে হচ্ছিল 1 crore rupees। তারপরে আমরা মানে সবাই জানতে পেরেছি যে মেয়েটার নাকি ইউএসএতে অলরেডি বয়ফ্রেন্ড ছিল, তো ও ইউএসএতে যেতে চাইছিল, বাড়ির থেকে যেতে দেয়নি, তো ভেবেছিল আমি বিয়ে করে নিই, এখান থেকে আমি টাকা নিয়ে ইউএসএতে চলে যাবো। অ্যান্ড দিস ইজ উইয়ার্ড। এইটাই জানো তো, দিস ইজ দি স্যাড পার্ট অফ দ্য সোসাইটি, কি এক তো মেয়েরা ইকুয়াল রাইটস পায় না, যখন মেয়েদের জন্য কিছু করা হয় যে একটা রাইট বা একটা ইকুয়ালিটিতে আসুক, তখন যদি এরম টাইপের মেয়েরা সেটার মিস ইউজ করে না, এবার এরম একটা মেয়ে যদি মিস ইউজ করে, তখন ভাবে একটা মেয়ে যে সত্যি অত্যাচারিত হয়েছে, তার কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই, 10-15 বছর সে সংসার করেছে, বড় অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে, বাচ্চা আছে, তার অ্যাকচুয়ালি হেল্পটা দরকার, বাট
এই যে মেয়েটা এটা যে করলো না, বয়ফ্রেন্ড আছে 1 কোটি টাকা নিয়ে চলে যায়, এর জন্য যাদের অ্যাকচুয়াল দরকার তারা সাফার করে। দিস ইজ মাই টেক অন ইট। তো হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ভালো যে কোনো মেয়ের সাথে যদি অত্যাচার হয় তাহলে ইন দ্যাট কেস তুমি সে মেয়েটাকে যাতে ফাইন্যান্সিয়ালি সে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে বা ঠিক করে বাঁচতে পারে। একটা দেখেছিলাম যে একটা নিউজেই দেখেছিলাম যে একটা মেয়ে ডিমান্ড করেছে মাসে 6 লাখ টাকা তার এক্সপেন্ডিচার, 6 লাখ টাকা তার এক্সপেন্ডিচার। তো জাস্টটা তাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ হ্যাভ এনি কিডস, বলছে নো আই ডোন্ট হ্যাভ এনি কিডস। নিউজ না, ওটা আমরা ইউটিউবে দেখেছিলাম, ওটা খুব ভাইরাল হয়েছিল। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে 6 লাখ টাকা এই থিং চেয়েছে। তো বলছে ডু ইউ হ্যাভ এনি কিডস, বলছে না আমার কোনো বাচ্চা নেই। তো বলছে 6 লাখ টাকা কেন চাই, বলছে আমার এক্সপেন্ডিচার। বলছে ইফ ইউর এক্সপেন্ডিচার ইজ 6 লাখ রুপিস পার মান্থ দেন গো এন্ড আর্ন ইট। অবভিয়াসলি তোমার 6 লাখ টাকা কি খরচা করছো তুমি, আর যদি তুমি খরচা করো, হ্যাঁ ঠিক আছে তোমার শখ আছে তুমি খরচা করতেই পারো। যে মূল্যটা চাইছিল তাই যদি তোমার দেখো না, তাহলে দেখলেই বোঝা যায় তার লাইফস্টাইল নিশ্চয়ই অতটা এক্সপেন্সিভ হবে না। মানে এটা তো আমি এগেনস্ট কে, যদি তুমি ডাউরিতে এত ভয়েস রেজ করো যে কেন মেয়েদের বাড়িটা দেবে, তো ছেলে বাড়ি তো কেন দেবে, আনটিল আনলেস দেয়ার ইজ আ সিচুয়েশন। জানো সব কিছুই ভালো আর খারাপের বেসিসে জাজ করা উচিত, যে ইন্টেনশনটা গুড কি ব্যাড। আমার মনে হয় না ছেলে বা মেয়ে ইন্ডিভিজুয়ালি কেউ খারাপ হয়, সিচুয়েশনটাকে বুঝতে হবে। কোনো সময় ছেলেরা বাজে হতে পারে, কোনো সময় মেয়েরাও বাজে হতে পারে। এরকম না যে মেয়েরা কোনোদিনই খারাপ হবে না বা ছেলেরাও কোনোদিনও খারাপ হবে না, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। ওয়াই ইউ ইনভেস্টেড ইন আ ফ্ল্যাট, ইনভেস্টেড মানে এটা আমাদের রেন্টেড ফ্ল্যাট, এটা আমরা ইনভেস্ট করিনি গো এখনো। ফ্ল্যাট কেনার কিছু প্ল্যান বা কিছু ফিউচারে জিজ্ঞেস করছে। ফিউচারটা তো এখন অত অবভিয়াসলি প্ল্যান তো আছে, বাট এখন নেক্সট 2 ইয়ার্সে কোনো প্ল্যান নেই। একজন লিখেছে অমিতা কি স্মোকিং করে, আর যদি করে তাহলে বারণ করো। স্মোকিং করে যদি করে বারণ করে, আমি স্মোক করতাম, তো ভেরি অনেস্ট আমি স্মোক করতাম কেন বলছি, কারণ আমি ছেড়ে দিয়েছি। আমার যখন কিডনি স্টোন ধরা পড়েছিল, কিডনি স্টোন অপারেশনের পরে আই কুইট স্মোকিং। সো 2025 ইজ আ ইয়ার অফ চেঞ্জেস ইন মাই লাইফ। তো আমার লাইফ দুজনেই আমরা ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ, আমার লাইফে একটু বড় চেঞ্জেস আনছে সবকিছু। আমি তো স্মোকিং, আমার লাইফেও বড় চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, আমারটা যখন বলছি আমার বলতে হিংসেই করিস না। তো হ্যাঁ, আমি আই ইউজ টু, বাট আই কুইট স্মোকিং, সো দ্যাটস ইট। রিলেশনশিপ স্ট্রং রাখার জন্য কি করা উচিত বল? বন্ধুর মতন থাকো। হ্যাঁ, তোমরা কি চাও, বেবি গার্ল না বেবি বয়? বেবি গার্ল বেবি বয় যাই হোক, দুটো হলেও ভালো, একটা হলেও ভালো, যেটা হবে ভালো হলেই হলো। হেলদি বেবি। সিক্রেট টু হেলদি রিলেশনশিপ অনেকেই জিজ্ঞেস করেছো। হেলদি না, আমাদের মধ্যেও ঝগড়া হয় গো, তোমরা ভেবো না যে আমাদের মধ্যে পারফেক্ট কাপল ওরকম না, ঝগড়া হয়, বাট ঝগড়াটাকে মিটিয়ে নি। এটা ঝগড়া তো হয়, ঝগড়া মানে যে হেলদি না সেটা কেউ বলছে না, হেলদি মানে হচ্ছে টক্সিক না। হাউ ডু ইউ ম্যানেজ ইউর ইনলস, নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করছো। ইনলস কোয়েশ্চেন থাকলে তাহলে আমার জন্যই হয়। হাউ ডু ইউ ম্যানেজ মাই ইনলস বলতো অমিত? ভালোভাবেই বলেছো, প্লিজ গিভ। না আমি জানি ভালোভাবেই বলছি, আমি সেটাই বলছি, তুই বল হাউ ডু ইউ ম্যানেজ মাই ইনলস। না, ভালোই ম্যানেজ করে না, মানে যখন যায় সবকিছু প্রপারলি ম্যানেজ করে। তারপর ঘুরতে নিয়ে গেছিল প্রথমবার, ঘুরতে গেছে, এটা অনেক বড় ব্যাপার ছিল আমার জন্য। সেটা আমরা অনেক কনভিন্স করে আমি নিয়ে গেছি, সোনাঝুরি হাটে গেছিলাম, এটা অনেকটা বড় ব্যাপার ছিল আমার জন্য। ঠিক আছে না, এভরিথিং ইজ ম্যানেজেবল বাই রিয়াঙ্কা, তো পারেও ম্যানেজ করতে। যতটা দেখো, যতটা তারা কমফোর্টেবল হয় আমি চেষ্টা করি তাদেরকে পুশ করতে, চলো 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 চলো, বা এইটা চলো করি, বা ওখানে চলো যাই। যেরকম আগের বছর দুর্গাপুজোতেও আমি অনেক কনভিন্স করে সবাই মিলে আমরা একটুখানি ঘুরতে গেছিলাম। ইউজুয়ালি আমার শ্বশুরবাড়ির লোকেরা না দুর্গাপুজোর সময় বেরায় না, বাড়িতে যখন পুজো হয় ওই মণ্ডপেই থাকে। ইনফ্যাক্ট মানে শ্বশুরবাড়ির থেকে না অঞ্জলি দিতেও যায় না, মানে তারা বাড়ির পুজোটাকেই প্রেফার করে। বাট আমি অনেক কনভিন্স করে লাস্ট ইয়ার নিয়ে গেছিলাম, এই বছরে নিয়ে যাবো। তো হ্যাঁ, আমি চেষ্টা করি তাদেরকে একটু চেঞ্জ করাবে। এবার তাদেরও না একটা সার্টেন এজ হয়ে গেছে, একটা সার্টেন এজের পরে না পুরোপুরি ইউ ক্যানট চেঞ্জ আ পার্সন। তো যেটুকু তারা কমফোর্টেবল হয় সেইটুকু চেঞ্জ করা হয়, তাতেই আমি হ্যাপি থাকি। তুই হ্যাপি থাকিস অমিত? আমি তো হ্যাপি থাকি। ফাইন্যান্স প্ল্যানিং অ্যান্ড হাউ টু গেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা তো পাইনি, কি করে বলবো বলো? আমরাও এখনো প্ল্যান করছি, চেষ্টা করছি, স্ট্রাগলিং। বাট হ্যাঁ, একদম ফ্রিডম মানে কি, যারা কোনোদিন কাজ করতে হবে না, তাদের কাছে অঢেল পয়সা আছে, সেই পয়সা তো আমার অমিতের কাছে নেই। আছে অমিত তোর কাছে? আমার কাছে নেই আপাতত নেই। অমিতা তুমি একটু ছেলেদের টিপস দাও যারা একটুও বউয়ের কেয়ার করে না, বউয়ের কোনো কথাই মানে না, মেল ইগো দেখায়, সব ছেলেদের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, মেল ইগো দেখায় এরকম ছেলেদের উদ্দেশ্যে কিছু বলো। এবার দেখো, এটা না আমি আই ক্যানট চেঞ্জ এনিওয়ান, এটা সত্যি কথা বলছি। এটা না নিজের পার্সোনালিটির ব্যাপার থাকে। ইনার কলিং যদি না আসে না, তাহলে আমি বললে কি, আজ যদি যে তার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে বলছো, মানে এই কোয়েশ্চেনটার উত্তর দিই, যে যার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে বলছো যে মেল ইগো দেখায় বা কেয়ার করে না, রেসপেক্ট করে না, আমার বলাতে কি সেটা হবে না। তো আমার বলাতে সেটা মানে এটা তখনই হবে যদি ছেলেটার মধ্যে সেরকম একটা ভেতর থেকে কলিং ইচ্ছে থাকে, তাহলেই হবে। আর আমি জানি এটা খুবই রেয়ার, কারণ কি ছেলেদের জন্য মেল ইগো হচ্ছে অনেক বড় ব্যাপার।
আর এটাই না সব মেইন প্রবলেমের ফাসাড। তো ঠিক আছে, কিছু করার নেই, বাট আই রিয়েলি হোপ যারা এটা ফেস করছো তারা যদি ফেস করতে না হয়, যদি এখান থেকে তোমরা একটা ভালো লাইফস্টাইল পাও বা ভালো রিলেশনশিপ হয়ে যায়। আর যদি খুব টক্সিক হয় ইটস বেটার টু মুভ অন। কেন বলতো, অনেকে বলে না যে ঠিক আছে খুব টক্সিক বা খুব অ্যাবিউসিভ হয়ে যাচ্ছে, আমি ফিলিংকে না বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। একটা মিসকনসেপশন এটা যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। বিয়ের পরে মানুষটা তো চেঞ্জ হতে পারে না, না? বা তুমি হয়তো ভাবছো যে কি বলে না, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। এটা ইউজুয়ালি লোকে বলতে থাকে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। সাপোজ ছেলে হয়তো অ্যালকোহলিক, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। তারপর ছেলে অ্যালকোহলিকই থাকলো বিয়ের পরে, তাহলে বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। কোনোদিন আসলে হয় না, ওরমভাবে হয় না। হ্যাঁ, সেই ছেলেটার মধ্যে যদি তুমি চেঞ্জ দেখো যে হ্যাঁ সে অ্যালকোহলিক, সাপোজেডলি এক্সাম্পলের জন্য বলছি যে অ্যালকোহলিক, বাট সে ট্রাই করছে টু চেঞ্জ, তাহলে সে মানুষটা চেঞ্জ হতে পারবে। বাট বিয়ের পরে চেঞ্জ হয়ে যাবে, বাচ্চা হলে চেঞ্জ হয়ে যাবে, এরমভাবে হয় না। খুব টক্সিক হলে ইটস বেটার টু মুভ অন। আর যদি সে চেঞ্জ হতে চায় তাহলে ইউ স্টিক টু দ্যাট পারসন, হেল্প হিম টু চেঞ্জ, এরকমই। বাট খুব রিয়েল লোকে আছে যারা চেঞ্জ হতে চায়, মানে ওই মাইন্ডসেট সবার থাকে না। তোমাদের স্পিরিচুয়াল ইনক্লিনেশন কি সেম ম্যাচ করে নাকি আলাদা আলাদা? আস্তে আস্তে ম্যাচের দিক যাচ্ছে। এতদিন ছিল না, এতদিন পুরোপুরি ডিফারেন্ট ছিল, বাট এখন আস্তে আস্তে আমরা পুরো ইনক্লাইন্ড হচ্ছি টুয়ার্ডস দ্য সেম পাথ। তাহলে সব জিনিস ভালোই হয়। আগেও লাইফে হ্যাপি থাকার জন্য কিছু সিম্পল টিপস দাও। আমি কি বল, তুই এখন কিছু জ্ঞান দে, আমি কিছু শুধু আমাকে দিয়ে বলি যাচ্ছিস। লাইফে হ্যাপি থাকার জন্য সিম্পল জিনিসকে এনজয় করা শুরু করো, আমার মনে হয় ওটাই বেস্ট। মানে আমিও একটা সময় মনে হতো যে এইটা হলে আমি হ্যাপি হব, ওইটা হলে আমি হ্যাপি হব, এইটা আমার লাইফে অ্যাচিভ করলে আমি হ্যাপি হব। আমি সেইগুলো সব অ্যাচিভ করে দেখে নিয়েছি, ইট ডাজন্ট গিভ ইউ হ্যাপিনেস। মোমেন্টারিলি একটা স্পার্ক দেয়, ও ওয়াও আই হ্যাভ ডান ইট, বাট তারপর সেটা 1 মাস 2 মাস পরে কিন্তু ফেড অ্যাওয়ে হয়ে যায়। তো কোনো ডেস্টিনেশন ইজ নট হ্যাপিনেস এই মোমেন্টেই আছে। মানে তুমি ভাবো আমি একটা আইসক্রিম খাচ্ছি, একটা ভালো মুভি দেখছি, দ্যাট ইজ হ্যাপিনেস। এবার আমাদেরও গোল আছে যে কোনোদিনও হয়তো সাপোজেটলি আমরা একটা বাড়ি কিনবো, সাপোজেটলি এক্সাম্পলে বলছি। তো আমরা হয়তো সেই গোলটার জন্য এখন হ্যাপি থাকছি না, সবসময় ঝগড়া করছি, টেনশনে থাকছি, স্ট্রেসে আছি। অ্যান্ড দেন আমি এটা জেনে গেছি, আমি দুজনেই এটা বুঝি যে ওটা পাওয়ার পরে আমরা 2 মাস হ্যাপি থাকবো, তারপর আমাদের কিছু না কিছু নেক্সট গোল হয়ে যাবে। আজকে যে গাড়ি কিনছে সে সেকেন্ড গাড়ি চায়, যে বাড়ি কিনছে সে সেকেন্ড বাড়ি চায়, যে ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছে সে সেকেন্ড থার্ড ফোর্থ স্পেসে যাবো। এরকম হচ্ছে। মানুষের আজকাল চাহিদাটা এত বেড়ে গেছে না যে মানুষ খুশি পাচ্ছেই না। সিম্পল জিনিসে তোমরা যদি খুশি পাও না, আমার মনে হয় ওটা খুব ইম্পর্টেন্ট আজকালের যুগে দাঁড়িয়ে। পাখিকে একটু খাওয়ালে, পাখির দিকে তাকিয়ে থাকলে, একটু আকাশে দেখলে, একটু বৃষ্টি এনজয় করলে, একটু দুজনের সাথে গল্প করলে, একটু প্যারেন্টসের সাথে টাইম স্পেন্ড করলে, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলে, এইগুলো হচ্ছিল আমার জন্য ট্রু ডেফিনেশন অফ হ্যাপিনেস। আর কোনো ডেস্টিনেশন ইজ নট দি ডেফিনেশন অফ হ্যাপিনেস। আমি 5 স্টার হোটেলে থেকেও দেখে নিয়েছি, আমি ঘুরেও দেখে নিয়েছি, আমি নিজে বিজনেস দিয়েও দেখে নিয়েছি, আমি ইউটিউবে চেয়েছিলাম যে আমার এই অ্যাচিভমেন্ট হোক, আমি সেটা করেও দেখে নিয়েছি যে হ্যাঁ মোমেন্টারিলি খুব ভালো ফিল হয়, বাট তারপরে ওটা আস্তে 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 কমেই যায়। তো হ্যাপিনেস ওরমভাবে হয় না, বুঝেছো? তুই কি বিলিভ করিস হ্যাপিনেসের ব্যাপারে? কিছু না, তোর কোনো হ্যাপিনেস নেই? আচ্ছা, বাট এখন আর কথা বলতে পারছি না, একটু রেস্ট নিচ্ছি। আইসক্রিম অর লাস্সি বল? আইসক্রিম। সি অর হিল? হিল। ফিশ অর মিট? মিট। রিডিং ভার্সেস ফটোগ্রাফি? ফটোগ্রাফি। কলকাতা ভার্সেস পুনে? পুনে, অলওয়েজ। সুইট ভার্সেস স্পাইসি? স্পাইসি। লং ড্রাইভ ভার্সেস স্লিপিং? লং ড্রাইভ। স্লিপিং। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন একটা জিনিস নিয়ে নিচ্ছি, তারপরে এখন ইয়েটাকে এন্ড করে দেবো, কারণ অনেক লম্বা হয়ে গেছে, লিটারালি এটা পডকাস্টের মতন লম্বা হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2টো কোয়েশ্চেন নিচ্ছি। অনেকেই তোমরা লিখেছো হাউ ডিড ইউ গাইজ কনভিন্স ইউর প্যারেন্টস? তাড়াতাড়ি বল। আমার প্যারেন্টস গট কনভিন্স অটোমেটিক্যালি। বলতে বলতে প্যারেন্ট ফোন করছে, এই মা ফোন করছে, তারা কেটে দিই, একটু পরে করছি। হ্যাঁ ইজিলি কনভিন্স হয়ে গেছিল। আমাদের কোনো লাকিলি আমাদের দুই পরিবারের থেকে কোনো আমাদের অবস্ট্রাকশন বা কোনো প্রবলেমস আমাদের ক্রিয়েট হয়নি, যেহেতু আমি সিঙ্গেল চাইল্ড ছিলাম বা রিয়াঙ্কা সিঙ্গেল আদরের বাচ্চা মেয়ে ছিল। তো ফর আওয়ার হ্যাপিনেস আওয়ার প্যারেন্টস ওয়্যার রেডি ফ্রম দি ভেরি ফার্স্ট ডে ইটসেলফ। কেউ কাউকে না করেনি। প্রথমে তো আমি আমার বাড়িতে জানাইনি, তারপর 2-3 বছর পরে মা আস্তে আস্তে বুঝতে পারতো যে হ্যাঁ অমিত হয়তো মামকে পছন্দ করে বা কিছু। মামকে অমিত পছন্দ করে, মাম পছন্দ করে না। হ্যাঁ এটাই মা বুঝতে পারতো। তো যাই হোক, তারপর মা হয়তো বুঝতে পারতো, বাবা তো কাকিমা হয়তো রিসার্চ করে নিয়েছিল অনেক, অমিত ছেলেটা তাহলে কিরম হবে, তাহলে মামকে ঠিক না কই রিসার্চ করেছে বল? কাকিমা না রিসার্চ করে তার এত আদরের মেয়েকে একটা ছেলের হাতে দিয়ে দেবে? অন্ধবিশ্বাস আমার পরে, তোর পরে কোনো রিসার্চ করে? অন্ধবিশ্বাস তো কাকিমা অনেক জানে আমার মেয়ে বলদ।
দ্যাট ইজ ট্রু, বাট তাও আমার মনে হয় তোর পরে কি রিসার্চ করবে, কি করে বা করবে? কাকিমার সেন্স আছে না, দেখে ছেলেকে কথা হ্যাঁ, এটা মানে বুদ্ধি আলাদা ব্যাপার, বাট রিসার্চ আলাদা ব্যাপার। আর আরেকটা কি, বাবা তো জানতোই না, বাবা জানতো না। কাকুকে আমাদের এনগেজমেন্ট হলো, না প্লিজ এটা বলিস না। তার 3-4 মাস পর কোনো একটা কারণে ফোন করেছিলাম, আমি ফোন ধরে বলছি কে, কাকু অমিত বলছি, কোন অমিত? আমি অমিত বলছি, কাকু রিয়াঙ্কা। হ্যাঁ, তার আগে ও কোনদিন ফোন করেনি তো, বাবার কাছে ওর নাম্বার ছিল না। তো বলছে ও হ্যাঁ ফিয়ান্সে ওনার, এই রিয়াঙ্কার সাথে যার এনগেজমেন্ট, বাবা জানতো না, বাবা ফিলও করতো না। তো হি ওয়াজ লাইক হ্যাঁ আমার মেয়ে চুজ করেছে তো ভালোই হবে, আমার মেয়ে ভালোই করবে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ইউর ডেফিনেশন অফ হোম, তুই আমি অ্যান্ড সিটি অলসো বলেছে, বল এটাই লাস্ট কোয়েশ্চেন, এটা বলে দিই। ডেফিনেশন অফ হোম ইজ ওয়্যার আইল ফিল সেফ, where I'll get peace and where I'll be always happy. That is my definition of home. And home হচ্ছে যেখানে আমি সবসময় হ্যাপি থাকবো, আমার যারা আমার সাথে আছে তারা আমার শুধু হ্যাপিনেস দিচ্ছে, পিস দিচ্ছে, কোনো টেনশন দিচ্ছে না, তো সেটা হচ্ছে আমার হোম। বেশি একটা ঝামেলা, বেশি একটা পছন্দ করে না। আমার ডেফিনেশন অফ হোম বলবো? আমি আর ম্যাঙ্গো না, তুই জানিস আমার ডেফিনেশন অফ হোম। বল। বলবো? বল। আমার ডেফিনেশন অফ হোম হচ্ছে হলো, যদি আমরা গঙ্গানগরে জমি বা ফ্ল্যাট কিনতে পারি, গঙ্গানগর জায়গাটা কোথায়, সেটা হচ্ছিল আমার শ্বশুরবাড়ির পাড়া, যেটা সেটা হচ্ছিল গঙ্গানগর, সেখানেই হচ্ছিল আমাদের স্কুল, জুলিয়ান্টের স্কুল। তো আমার সবসময় এটা আমি ড্রিম, আমার যদি ভাবলো আমার ড্রিম হোম কোথায় হলে ভালো হয়, সেটা হচ্ছিল গঙ্গানগরে হলে ভালো হয়। যদি জমি পাই জমি, ফ্ল্যাট পাই ফ্ল্যাট, 2 মিনিটের ডিস্টেন্সে যাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে, কারণ আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও বাড়ি ছেড়ে বেরাবে না, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আর 2 মিনিটে আমার স্যালন থাকবে, 4 মিনিটে বা 10 মিনিটে আমার বাড়ি থাকবে, 5 মিনিটে আমার বাড়ি থাকবে, 2 মিনিটে আমার মা বাড়ি থাকবে, সব ভাই বোনেরা আশেপাশে থাকবে। শুভম যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে আসবে, তখন ওকে আমি ফোন করবো, শুভম তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ দিদি চা খেতে যাচ্ছি, তারপর ওর সাথে আমি চা তো খাই না, বাট ওর সাথে আমি গল্প করবো। দ্যাট ইজ মাই ডেফিনেশন অফ হোম। আমার সব ভাইরা কাজিনরা ওখানে থাকে, তাদেরকে কল করবো। আমার জন্য দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ হোম, যেখানে আশেপাশে প্রচুর ফ্যামিলি মেম্বার্সরা থাকবে, বিকজ দ্যাট মেক্স মি ফিল ভেরি হ্যাপি, আই এম ভেরি অ্যাটাচ টু এভরি ওয়ান অ্যারাউন্ড মি। ওটা আমাকে হ্যাপিনেস দেয়। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যখন একবার আমি পুনে থেকে এসেছিলাম, তখন অমিত আসেনি, আমি একাই এসেছিলাম, আমি শ্বশুরবাড়িতে ছিলাম। তো আমি কাকু কাকিমা মিলে মাইকেল নগরের জমিও দেখতে গেছিলাম, পছন্দও হয়েছিল, তারপর সেই জমিটা হয়নি। তো আমার ডেফিনেশন অফ হোম ইজ আ প্লেস যেটা এখানে একদম আমার বাড়ির কাছে, ভার্সেস অমিতের ডেফিনেশন অফ হোম ইজ আ প্লেস যেটা কিনা অনেকটা আলুফ, জমি অনেক বড় থাকবে, ও খেতি করতে পারবে, সিম্পল লিভিং এ ও বিলিভ করে। যে সব থেকে বড় হচ্ছে আমার একটা পন্ড থাকবে, সেই পন্ডে আমি ফিশ ছাড়বো, সেই ফিশ আমি ফিশিং করবো, এটা আমার অনেক দিনের শখ। আই ওয়ান্ট টু হ্যাভ মাই ওন পন্ড, যেখানে আমি বসে ফিশিং করবো রিল্যাক্স করে, কোনো টেনশন নেই। সামনে আমার এরকম বাগিচা থাকবে, সেখানে আমি আমার ফার্মিং করবো, আমি আমার কমলা লেবু, মুসুম্বি লেবু, সবজি, আলু, পটল সব উগাবো নিজের মতন ভাবে। তারপর ওই পন্ডে আমি 2টো হাঁস ছাড়বো, তারপর একটা গরু থাকবে 2টো। আর সত্যি কথা বলবো, আমি জানি এটা খুব আনরিয়ালিস্টিক, সবাই হাসবে আর ভাবে কি বলছে। ছোট্টবেলার থেকে আমার একটাই শখ ছিল, মানে এখনো আছে, বাট সেটা জানি না, খুবই ডিফিকাল্ট। আমার একটা হাতি বসার খুব ইচ্ছে। হ্যাঁ, আমাকে বলেছে খুবই ইচ্ছে, জানি না কেন, এটা আমি কাউকে বলতে পারি না, সবাই বলে বললেই হাসে, বলে বলো কি বলে পাগল, বাট দ্যাট ইজ ট্রু। আমার এটা চাই, আমার ইচ্ছা, আমার হাতি খুব কিউট লাগে, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে একটা হাতি পুষবো। হ্যাঁ, তো ওর ডেফিনেশন অফ হোম আমার ডেফিনেশন অফ হোমের একদম অপোজিট। তো ও চায় মানে প্রচুর, মানে 20 কাঠার মতন জমি হবে, আর পুরো ওরকম বাউন্ডারি ওয়াল থাকবে, পশু পাখি থাকবে, পন্ড থাকবে, সিম্পল লিভিং, নট স্টেইং ইন দি সিটি। ও একদম সিটি লাইফ সেরকম একটা প্রেফারেবল না। একবার ও আমাকে ওর সুইট হোমের ডেফিনেশনও বলেছিল, সেটা আমি যে কোথায় দেখতে পাস তুই তোর হোম, বলবো কোথায়, বল তুই বল কোথায় দেখতে পাস? 1 2 3 তে একসাথে বলবো, 1 2 3 লোনাভলা। এই তুই বললি না কেন? তো বলেই দিলি। হ্যাঁ, তো ও আমাকে একবার বলেছিল আমি আমার মানে বাড়ি দেখতে পাই লোনাভলার ওখানে, অনেক জমিতে আছে, সামনে পাহাড়, আমরা চাষ করছি। সো এটা আমাদের একদমই ম্যাচ খাচ্ছে না এখন। আই ডোন্ট নো ফিউচারে কি হবে, আইদার আমি কম্প্রোমাইজ করে নেবো, নাহলে ও কম্প্রোমাইজ করে নেবে। বাট আমাদের ডেফিনেশন অফ হোম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ও খুব সাস্টেনেবল লাইফ তো আমিও চাই, ও খুব পিসফুল নেচারের সাথে জয়েন্ট লাইফ চায়, আমিও চাই, বাট সেটা আমার জন্য পসিবল না, কারণ আমরা যেখানে থাকি সেখানে ওরকম ভাবে জমি নিয়ে খেতি করে পসিবল না। মাইক আছে, আওয়াজ আছে, আর যেটা অমিত এখন আছে, হর্ন আছে, এইসবই আছে ওখানে, যেটা অমিত খুব ইরিটেটেড ফিল করে। ও খুব না, মানে এক্সেসিভ। হ্যাঁ, ও একটু পিসফুল কাম জায়গায় পছন্দ করে। তো এইটা আমাদের জন্য একটা মেজর প্রবলেম, যে আমরা কোথায় ফাইনালি সেটেল করব।
তো এই জন্য আমরা এখন অব্দি কিছুতে ইনভেস্টও করছি না, যে ঠিক আছে ফিউচারে যা হবে দেখা যাবে। হ্যাঁ দ্যাট ইজ ইট গাইস, আমার মনে হয় যে এটা আজকে লিটারালি একটা পডকাস্টের মতন হয়ে গেল, 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে গেল চা কফি নিয়ে। আশা করছি তোমরা বসেছিলে। আই হোপ যে কটা অ্যান্সার অমিত দিয়েছে তোমাদের ভালো লেগেছে। ও আজকে মন খুলে অনেক কথা বলেছে। হ্যাঁ, কারণ কি আবার কালকের থেকে মন খুলে আমি ব্লগে থাকবো না, তোমরা দেখতে পারবে না, যেটা আমি বলেই দিচ্ছি আগে স্টার্টিং। তো সেটাই। ঠিক আছে, চলো বাই ফর নাও, বাই বাই।